আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের কাউসার ভাইয়া আপনাদের 50তম বিসিএস এর প্রিলির ফুল কোর্সে বাংলা ভাষার 7 নম্বর লেকচার নিয়ে আমরা কথা বলবো এখন। এখানে আমরা পড়বো হচ্ছে প্রয়োগ অবপ্রয়োগ, আমরা পড়বো হচ্ছে বাক্য বাক্য প্রকরণ, আর পড়বো হচ্ছে বাংলা বানানের নিয়ম। তিনটাই খুব মারদাঙ্গা টপিক। মারদাঙ্গা টপিক এই কারণে, এগুলো প্রিলিতে যেমন ইম্পর্টেন্ট, লিখিত পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট। একদম প্যারালাল টপিক এগুলো। তো এটার ব্যাপারে আপনি সর্বোচ্চ সতর্কতা দিয়েই এটাকে হচ্ছে হ্যান্ডেল করবেন। এখানে ছাড় দেওয়ার তেমন কোনো সুযোগ নেই। আর বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বিসিএস একটা ভিন্ন ডাইমেনশন ফলো করে, সেটা হচ্ছে এই: আপনি বাংলা ব্যাকরণে প্রিলিতে যা পড়বেন, লিখিত পরীক্ষায় অলমোস্ট সেটাই। এমনকি অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে, প্রিলিতে কিছু কিছু টপিক আছে যা পড়া লাগে, লিখিত পরীক্ষায় ওই টপিকটা আরেকটু ছোট করে পড়লেও সমস্যা হয় না। এটা প্যাটার্ন চেঞ্জ করতে হয়। প্রিলিতে আপনি এমসিকিউ দাগানোর মানসিক প্রিপারেশন নিয়ে সেই অ্যাঙ্গেল থেকে আপনি পড়বেন, আর লিখিত পরীক্ষা গেলে পড়বেন হচ্ছে আমি যেন লিখে দিয়ে আসতে পারি। কিছু ক্ষেত্রে আপনি ওই টপিককে ছোট করে পড়লেও সমস্যা নাই। কিরকম? যেমন প্রিলিমিনারিতে আপনাকে ডিটেইলে পড়তে হবে সমাস। সমাস পড়তে পড়তে জীবন দিয়ে দিতে হবে, তারপরে যদি সমাস আসে হইতে পারে আপনি পারবেন, হতে পারে আপনি পারবেন না, কঠিন কিছু চলে আসলে। অথবা এমনও হইতে পারে প্রিলিমিনারিতে সমাস থেকে কোনো প্রশ্নই আসলো না, কিন্তু লিখিত পরীক্ষায় যদি ধরেন সমাস আসে, এরকম এরকম আসবে যে বাংলা ভাষার শব্দ গঠনের উপায়সমূহ কি কি আলোচনা করুন। এখন শব্দ গঠনের উপায় বললে আপনি সমাস, উপসর্গ, প্রত্যয় এভাবে আলোচনা করবেন। তো সেখানে আপনি কেবল সমাসের পরিচয় দিবেন, যেটা শব্দ গঠনের উপায় এইভাবে গঠন করে। তাহলে দেখেন, জিনিস একই, এবং কিছু ক্ষেত্রে লিখিত পরীক্ষায় গিয়ে সেটার ক্যালিবার এবং এরিয়া এমনকি কমে যায়। যেন বাংলা ব্যাকরণ আপনাকে প্রিলিয়ার লিখিতের মধ্যে স্বস্তি দিবে। অন্যগুলো যেরকম ম্যাক্সিমাম 30% কাভার হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রিলিমিনারিতে লিখিতর পর আর 70% গিয়ে আবার নতুন করে লিখিত পরীক্ষায় পড়া লাগে। কিন্তু বাংলা ব্যাকরণ এমন কিছু না, বাংলা ব্যাকরণ প্রায় সেম, এখানে যা আছে ওখানেও তাই আছে, খালি প্যাটার্ন চেঞ্জ করে অ্যান্সার করা লাগে। কিছু ক্ষেত্রে আপনি কম পড়লেও চলবে। এবং সিলেবাসের যেগুলো যুক্ত হয় ব্যাকরণে নতুন করে, বাগধারা, প্রবাদ, প্রবচন, এই জিনিসগুলো এগুলো আপনি প্রিলিতে পড়ে যান। লিখিত পরীক্ষায় গিয়ে এগুলোকে লিখে মানে বর্ণনামূলক ভাবে লিখতে হয়। এবং অনেক টপিক আপনার লিখিত পরীক্ষা নতুন করে না পড়লেও সমস্যা হয় না, যেমন সন্ধি পড়া লাগে না, বলতে গেলে কারক পড়া লাগে না, কিন্তু আপনি প্রিলিমিনারিতে পড়বেন। এই আর কি, যাই হোক। তো সবকিছু মিলে যেটা মেসেজ সেটা হচ্ছে, বাংলা ব্যাকরণ প্রিলি এবং লিখিততে প্রায় সেম জিনিসই, সেম ভাবেই ওলট পালট করে একটু পড়লে হয়ে যায়। তো আপনি এখন এমন ভাবে পড়বেন, আমার এত আলোচনার সানে নজুল এটাই, আপনি প্রিলিমিনারিতে এমন ভাবে এখানে কোপটা দিবেন যাতে করে আপনার প্রিলিটা হয়ে যায়, প্রিপারেশনটা, প্লাস আপনার লিখিত প্রিপারেশনটার জন্য খুব সুন্দর করে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। ওকে, তো চলেন আমরা শুরু করি ইনশাল্লাহ। প্রথমে অপপ্রয়োগ ঘটার কারণ। অপপ্রয়োগ মানে হচ্ছে শব্দ বা বাক্যের ভুল প্রয়োগ। শব্দ বা বাক্যের ভুল প্রয়োগ। আমরা ইংরেজিতে এই টপিকটাকে একটা সুন্দর নামে ডাকি, সেটা হচ্ছে কারেকশন। বাংলায় আমাদের সময় ইন্টারমিডিয়েট সিলেবাসে, কলেজের সিলেবাসে এটাকে বলা হয়তো শুদ্ধিকরণ। তো শুদ্ধিকরণ শব্দটা হয়তো পরবর্তীতে বোর্ডের আর ভালো লাগে নাই, এজন্য তারা এটাকে চেঞ্জ করে একটা কিউট নাম দিছে দিছে হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আমরা শর্টকাটে বলি হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ, এইভাবে বলি আর কি। বুঝতে পারছেন? তো চলেন আমরা একটু দেখবো। এটা বিভিন্ন কারণে ঘটে, তবে প্রধান কারণ হচ্ছে মূলত তিনটা। একটা উচ্চারণ জনিত, যেমন কেউ কেউ ওই অধ্যবসায় এই শব্দকে অনেকে বলে বসে অধ্যাবসায়। আপনি নিজেও হয়তো বা লিখছেন, আমাকে যারা শুনতেছেন, এরকম অনেক আল্লাহর ওলি আমি জানি এখানে আছে, যারা আপনি একাডেমিক লাইফে অধ্যবসায় কথাকে অধ্যাবসায় লিখে আসছেন। তারপরে এই অধ্যয়ন বলে অনেকে অধ্যায়ন। তারপরে হচ্ছে এই মুখস্থ, নোয়াখালী এলাকা বলে মুখাস্ত, বলে না? এরকম করে বলে, বরিশালে বলে মুখাস্ত। এগুলো উচ্চারণ জনিত জিনিস। এখন ওই বেচারা যখন লিখে, অনেক সময় সে অধ্যাবসায় লিখে না, কেউ কেউ লিখে ফেলে, কিন্তু বলার সময় সবাই এরকম ভুলভাল বলে, উচ্চারণ জনিত সমস্যা, এটা আঞ্চলিকতার দোষ। এরপরে শব্দের গঠন জনিত, শব্দটা ঠিকঠাক মতো সে গঠন করে নাই। যেমন ধরেন হচ্ছে আমরা যখন বলি যে ধরেন কথার কথা, আদি যুগ অন্ত, আদ্যন্ত, তখন সে যায় বলার সময় বলা হচ্ছে আদ্যান্ত, এরকম বলে ফেলে। তারপরে হচ্ছে শব্দ যখন গঠন করে, ওই গঠনের সময় সে ভুলভাবে গঠন করে ফেলে, শব্দের মূল ফরমেশন ঠিক রাখে না। হুম। যেমন হচ্ছে ধরেন আপনার
প্রাত্যহিক, এই প্রাত্যহিক শব্দকে অনেকে বলে ফেলে প্রাত্যহিক। তারপরে এই পারস্পরিক, এটাকে অনেকে বলে ফেলে পারস্পরিক। তারপরে একটা শব্দ আছে নিরবচ্ছিন্ন, নির্যোগ অবিচ্ছিন্ন। শব্দটা নিরবচ্ছিন্ন কিন্তু বলার সময় বলে ফেলে নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন বলে ফেলে কিন্তু নিরবচ্ছিন্ন, নিরযোগ অবিচ্ছিন্ন একটা না, এটা বলে ফেলে নিরবিচ্ছিন্ন, এরকম বলে ফেলে। এগুলো ভুল। এরপরে অর্থগত বিভ্রান্তি জনিত, এটার নানান ক্যাটাগরি। যেমন ধরেন, আপনি দারিদ্র নাউন অবস্থায় আছে কিন্তু অনেকে পাকনামি করে দারিদ্র্যের পরে আবার প্রত্যয় যুক্ত করে দারিদ্রতা বানায় ফেলে, এটা অর্থগত বিভ্রান্তি তৈরি করে ফেলে। আবার যেমন ধরেন, এই যে হলো আপনার এই স আর এই স দুটোর অর্থ কিন্তু আলাদা। এই স শব্দের অর্থ হচ্ছে কি নিজ, আর এই স শব্দের অর্থ হচ্ছে সাথে। এখন যদি কেউ বলে আপনি সস্ত্রীক আমার বাসায় আমন্ত্রিত, মানে নিজের বউ নিয়ে আসবেন, অর্থগত বিভ্রান্তি তৈরি হয়েছে, কিন্তু সে এই অর্থে বলে নাই, বলছে বউ সহ আইসেন। সুতরাং লেখার সময় সে ভুল লিখছে, এই জন্য তার লিখতে হবে হচ্ছে আপনি সস্ত্রীক আসবেন, এই হচ্ছে কথা, স্ত্রী সহ আসবেন। এরকম নানান কারণে ঘটে, এটা কোনো আগা মাথা নাই আর কি, কতভাবে ঘটতে পারে। তো আমরা সাধারণত অসচেতন হওয়ার কারণে অথবা আমরা জানি কিন্তু বহুল প্রচলিত হওয়ার কারণে আমরা এরকমের অনেকগুলো ভুল করে ফেলি, নিজেও টের পাই না কেমনে কিভাবে ভুলগুলো করলাম। যেমন ধরেন, খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, খায়রুন লো তোর কি মাথার কেশ, তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। এখন বাক্যের দিকে তাকান, লম্বা এটা হচ্ছে একটা বিশেষণ, তো বিশেষণ কার পূর্বে বসে, বিশেষ্যের পূর্বে বসে। এখন এই লম্বা দ্বারা মাথা বিশেষিত হয়ে গেছে, অর্থাৎ অ্যাজেকটিভ মডিফাই করে ফেলছে নাউনকে। তো এই বাক্য অনুযায়ী লম্বা মাথার কেশ মাথা হয়ে গেছে লম্বা, কিন্তু আপনিও জানেন আমিও জানি এখানে আমরা কেশকে লম্বা বোঝাইতে চাইছি। তাহলে কথাটা এমন হওয়া উচিত, কথাটা হওয়া উচিত এরকম, খায়রুন লো তোর মাথার লম্বা কেশ, এটা হওয়া উচিত। কারণ আমি লম্বা বলতে কেশ বোঝাতে চাচ্ছি, সো কেশ যেহেতু বিশেষ্য, আমি তার আগে বিশেষণ সেট করব, এটাই হচ্ছে সিস্টেম, বাট আমরা এগুলো ভুলে যাই। তবে মনে রেখেন, এখানে আপনাদেরকে একটা অ্যাড অন দিচ্ছি, সেটা হচ্ছে এই সাহিত্যে সাধারণত অপপ্রয়োগ ধরা হয় না। কেমন? যেমন দেখেন, লাল সালু নামে একটা উপন্যাস আছে না, ইন্টারের সিলেবাসে এখন পাঠ্য। এই লাল সালু শব্দের এই শালু শব্দের অর্থ হচ্ছে লাল কাপড়। শালু মানে কি? শালু মানে হচ্ছে লাল কাপড়, ভালো মতো বুঝেন। তারপরে যেমন ধরেন অশ্রুজল, আপনি রবি ঠাকুরের কবিতায় অ্যাভেলেবেল পাবেন। ইন্টারে এখন একটা কবিতা আছে হচ্ছে ফেব্রুয়ারি 1969। এই ফেব্রুয়ারি 1969-এর মধ্যে একটা কথা আছে, বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। এখন আমরা জানি অশ্রু মানেই হচ্ছে চোখের জল, তো অশ্রুর পরে আর জল বলার দরকার হয় না। আবার আপনি যদি জুতা আবিষ্কার করেন, রবি ঠাকুরের একটা বিখ্যাত কবিতা, ওখানে দেখবেন একটা লাইন আছে, ভাষায় পাকাদারি গোবুচন্দ্র অশ্রু জলে কহিলা, অশ্রু জল। তো এগুলো সাহিত্যের ক্ষেত্রে ধরা হয় না, সাহিত্যে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন, বাট প্রায়োগিক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এগুলো ভুল। বুঝতে পারছেন আমার কথাটা? তো এই খায়রুল লতুল লম্বা মাথার কেশ, এখন আপনি যদি বলেন এটা একটা গান, সাহিত্যের অংশ, যান মাফ করে দিলাম দিলাম। অথবা এটা আরেকটা লজিক হইতে পারে, তো লম্বা মাথার কেশ, লম্বা বিশেষণ, মাথার কেশ সবটা যদি একটা নাউন ধরেন, আপনি কম্পাউন্ড নাউন হয় না, মাথার কেশ, খেয়াল করে দেখেন মাথার কেশ সবটা মিলে একটা নাউন হয়। তো সেক্ষেত্রে আমি যদি বলি বা কেউ যদি লজিক দেয় লম্বা শব্দ দ্বারা আমি মাথার কেশ সবটাকে বুঝাইছি, তাইলে আবার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ওয়ার্ড টু ওয়ার্ড ধরেন, তাহলে লম্বা কথাটা মাথার পূর্বে বসার কারণে মাথাকে মডিফাই করে বসছে এবং এই জায়গাটা ভুল। এ হচ্ছে ব্যাপার আর কি। বা আমরা সময় বলি যে তোর ওজন কত মামা, সে বলছে আমার ওজন হচ্ছে 75 কেজি। এখন বলেন, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, ওজনের একক তো নিউটন। মানে আমি কি এত কিছু হিসাব করি নাকি, আমি কি জিজ্ঞেস করি তোর ভর কত, আমি বলি ওজন কত, হ্যাঁ বেটা জবাব দেয় কিলোগ্রামে। এটা প্রচলিত কিন্তু ভুল, এটা আপনিও জানেন আমিও জানি। তারপরে গরুর খাঁটি দুধ, আমি জানি যে এই কথাটা হচ্ছে ঠিক, খাঁটি দুধ, কারণ খাঁটি কথাটা কি অ্যাজেক্টিভ, দুধ কথাটা নাউন। তো অ্যাজেক্টিভ কাকে মডিফাই করবে, নাউনকে মডিফাই করবে, এটা হচ্ছে সিকোয়েন্স। কিন্তু আমাদের প্রচলিত হিসাবে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে খাঁটি গরুর
দুধ, এটা বলি আমরা। এখন বলেন খাঁটি কথাটা অ্যাডজেক্টিভ হিসেবে মডিফাই করছে কাকে? গরুকে। ব্যাস হয়ে গেল। কারণ কেউ যদি লজিক দেয় না আমি খাঁটি দ্বারা গরুর দুধ সবটাকে বুঝাইছি, তাহলে ঠিক আছে। কিন্তু নর্মালি এটা এরকম সেন্সই করে যে খাঁটি কথাটা গরুকে মডিফাই করে। এখন খাঁটি যদি গরুকে মডিফাই করে তাতে তো লাভ নাই, গরু খাঁটি হলে আমার তাতে লাভ কি? আমার দুধটা খাঁটি দরকার, গরু খাঁটি হলে এখানে আমার তেমন কিছু ম্যাটার করে না, আমার দরকার হচ্ছে দুধ খাঁটি। এই তো কথা। বা এখানে স্পেশাল নান্না মিয়ার মোরগ পোলাও পাওয়া যায়। কি মিয়ার? স্পেশাল নান্না মিয়ার মোরগ পোলাও পাওয়া যায়, বা নান্না মিয়ার তেহারি পাওয়া যায়, বা বিরিয়ানি পাওয়া যায়। কারণ স্পেশাল নান্না মিয়ার আগে বসার কারণে নান্না মিয়াকে মডিফাই করে বসছে। আপনি লেখার সময় এভাবে লিখবেন, আপনি বলবেন এখানে নান্না মিয়ার স্পেশাল তেহারি পাওয়া যায়, স্পেশাল তেহারি। নান্না মিয়া স্পেশাল হলে আপনার লাভ কি? আপনার স্পেশাল তেহারিটা হওয়া দরকার, ঠিক না? এগুলো প্রয়োগ অপপ্রয়োগের কিছু ডাইমেনশন, আমরা নানান কারণে এই ভুলগুলো করে ফেলি। যেমন দেখেন, আমি সাক্ষী দিলাম, আমি সাক্ষী হলাম, এই পেজ দিয়ে দিলে ছেলেপেলে ভুল করে চলে আসে। এই যে দেখেন, এই যে সাক্ষী, এই সাক্ষী কিন্তু ব্যক্তি নিজে, ব্যক্তি নিজে। আর এই যে সাক্ষ্য, এই সাক্ষ্য হচ্ছে সাক্ষীর বক্তব্য, সাক্ষীর বক্তব্য। সো দুইটা জিনিস কিন্তু আলাদা, দুইটা একই জিনিস না। সাক্ষী ব্যক্তি নিজে, সাক্ষ্য হলো সাক্ষীর বক্তব্য। তাহলে এখন যদি আপনি বাক্য ইউজ করতে চান, আপনার ইউজ করার সিস্টেম হবে এরকম, আপনি বলবেন যে আমি সাক্ষ্য দিলাম। খুব ভালো করে বোঝেন। আচ্ছা, অথবা আপনি সাক্ষী দিয়ে যদি বাক্য করতে চান তাহলে আপনি এটা বলবেন, আমি সাক্ষী হলাম, বা আমি সাক্ষী হয়ে সাক্ষ্য দিলাম, আমি সাক্ষী হয়ে কি করলাম? সাক্ষ্য দিলাম। এখন এটা যেহেতু বহুল প্রচলিত যে আমি সাক্ষী দিলাম, কথাটা ভুল। এখন কেউ যদি ধরেন আপনাকে বলে যে এরকম করে যে আমি সাক্ষী হলাম লিখে দিছে, হলাম, পাবলিক ভুল করে, আমি আমার স্টুডেন্টদেরকে চেক করে দেখছি যে আমি সাক্ষী হলাম, এটা ঠিক করে দেখাও। এটা কিন্তু বাক্য ঠিক আছে, সাক্ষী তো হবারই জিনিস। ও তখন কি করে? আমি সাক্ষ্য হলাম না। বোঝা লাগবে, সাক্ষী হওয়া যায় আর সাক্ষ্য দেওয়া যায়। সাক্ষ্য কি করা যায়? দেওয়া যায়। তো এবার আমার এক্সপিরিয়েন্সের কথা বলি। আলহামদুলিল্লাহ, আমি শিক্ষকতায় 16 বছর ধরে আছি। তো এই 16 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে এই এই প্রয়োগ অপপ্রয়োগ, দুইটা টপিক, প্রয়োগ অপপ্রয়োগ, আরেকটা হচ্ছে বচন। এই দুইটা টপিক ভালো করার জন্য সব থেকে বেশি দরকার হলো কমন সেন্স। আপনি পুঁথিগত বিদ্যা এখানে যতটুকু কাজে লাগাইতে পারবেন তার থেকে অনেক বেশি দরকার কমন সেন্স। বই পড়ে আপনি যা শিখবেন তার থেকে অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে কমন সেন্স। কারণ বচনে ছেলেরা হয় মেয়েরা হয়, খেয়াল করবেন কিন্তু, শিক্ষকগণ হয় অতিথি মণ্ডলী হয়। এটা কি আপনি বই পড়ে তারপরে শেখা লাগবে, না আপনি এমনি বোঝার কথা? গৌরমণ্ডলী হয় না। এটা আপনার বই পড়ে তারপরে মাস্টার আপনার বুঝাইতে হবে, দাবরায় দিতে হইব যে তুই বুঝ। কেন বুঝবি না? স্কুল লাইফে যেরকম করে টিচার আমাদেরকে ধমকাইছে মারছে, এরকম করে বোঝানোর দরকার আছে? আমার এমনি বুঝতে হবে যে বহুবচনের লগ্নগুলো কোনটা কার সাথে যায়, কোনটা শুধু প্রাণীর সাথে, কোনটা শুধু অপ্রাণীর সাথে, কোনটা প্রাণী অপ্রাণী উভয়ের সাথে, আর কোনগুলো মানে লোকের বহুবচন। গণ বৃন্দ মণ্ডলী বর্গ, এই চারটা মানে লোকের বহুবচন, এগুলো অন্য কারোর সাথে যায় না। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে কথা। তো এই জিনিসগুলোকে আপনি একটু ক্যাটাগরাইজ করে যদি দেখেন যে প্রয়োগ অপপ্রয়োগে যা আছে আর বচনে যা আছে, এই দুইটার জন্য আপনার কমন সেন্সের দরকার। আপনি বুঝতে চান, কমন সেন্স লাগবে। বই পড়ে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু আলটিমেটলি পরীক্ষার সময় কতটা পারফর্ম করে আসবেন এটা গ্যারান্টি দেওয়া যায় না। যার কমন সেন্স যত শার্প সে এই জায়গায় তত বেশি ভালো করে। চলেন আমরা এবার এগুলোকে একাডেমিক ল্যাঙ্গুয়েজে, একাডেমিক ভাবে দেখার এবং বোঝার চেষ্টা করি। দেখেন, অত্র, তত্র, যত্র। এখন এই অত্র শব্দের মূল অর্থ হলো এখানে। এখন আমরা যখন অনেক সময় ইউজ করি, আমরা অত্র শব্দের অর্থ এখানে অর্থে ইউজ করি না। যেমন অত্র জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন, আমরা অত্র কথাটাকে এই অর্থে ব্যবহার করে ফেলি। পরিষ্কার লেখা আছে এই, এই অর্থে অত্র ব্যবহার নিষিদ্ধ। কিন্তু আমরা তো ব্যবহার করি অত্র জনসভা মানে এই জনসভা। এটা করা যাবে না। অত্র মানে হচ্ছে এখানে, এখানে অর্থে ব্যবহার করতে হবে। তত্র মানে হচ্ছে সেখানে, যত্র মানে হচ্ছে যেখানে। অর্থগুলো মনে রাখেন, তাহলে ব্যবহারের কোনো সমস্যা নাই।
এরপরে আকণ্ঠ পর্যন্ত। এই আকণ্ঠ দ্বারা কণ্ঠ পর্যন্ত বোঝায়। আমি একটা পেজ নেই, লিখে না লিখে বুঝাইতে গেলে মনে তৃপ্তি আসে না। দেখেন, আকণ্ঠ পর্যন্ত, আমরা অব্যয়ভাব সমাসে যাই। কণ্ঠ পর্যন্ত সমান সমান হচ্ছে আকণ্ঠ। তাহলে কণ্ঠ পর্যন্ত সমান সমান আকণ্ঠ, দ্যাট মিন্স আকণ্ঠের এই আ শব্দটার অর্থই হচ্ছে পর্যন্ত। এই আ মানে হচ্ছে পর্যন্ত। So, আপনি যখন আকণ্ঠ বলবেন পর্যন্ত আছে, আকণ্ঠর পরে কেউ যদি আবার উল্টা করে পর্যন্ত বলে অপপ্রয়োগ হবে। অর্থাৎ কেউ যদি বলে যে আকণ্ঠ ভোজনে স্বাস্থ্য হানি হয়, এ কথাটা ঠিক। আকণ্ঠ ভোজন মানে গলা পর্যন্ত খাইলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, মানে আপনি অসুস্থ হবেন। আচ্ছা, এটা ঠিক আছে, কিন্তু ভুল হবে এরকম যে আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি হয়, এটা ভুল। কারণ আকণ্ঠ শব্দের ভিতরে পর্যন্ত শব্দের ইনপুট করা আছে, আপনি তারপরে আর পর্যন্ত বলবেন না, ফাইনাল কথা। এই জন্য আকণ্ঠ দ্বারাই কণ্ঠ পর্যন্ত বোঝায়, এরপরে পর্যন্ত বলা ভুল, অপপ্রয়োগ। এরপরে আসেন অশ্রুজল, অলরেডি বলছি। অধীনস্থ, স্থ শব্দের অর্থ হচ্ছে আছে, স্থ শব্দের অর্থ হচ্ছে রাখা হয়েছে এমন। সো অধীন মানেই তো আমার অধীনে আছে, অধীনের পরে স্থ বলার দরকার নাই। অথবা আরেকটা ভুল আছে এখানে, যে সে আমার আয়ত্তাধীন। যেটা আয়ত্ত সেটাই অধীন। আয়ত্ত শব্দের অর্থ আর অধীন শব্দের অর্থ একই। সো যদি বলেন সে আমার আয়ত্তে, চলবে। সে আমার আয়ত্তে, ঠিকই আছে, আপনার আর বলার দরকার। অথবা আপনি বলবেন সে আমার অধীনে, তাইলেও চলবে। কিন্তু আপনি যদি দুটাকে এক জায়গায় মেরে দেন, সে আমার আয়ত্তাধীনে আছে, তাইলেই ভুল হয়ে যাবে। এরপরে ইদানিং কাল, হোয়াট এ লাইন, এটা খুব চমৎকার, আমি খুব পছন্দ করি। দেখেন, ইংলিশে আপনি যদি রিসেন্ট বলেন, তারপরে কেউ যদি টাইম বলে, রিসেন্ট টাইম, এটা অপপ্রয়োগ। আপনি শুধু রিসেন্ট বলবেন, তাতেই চলবে। বাংলায় এরকম দুইটা জিনিস, একটা হচ্ছে সাম্প্রতিক। এরপরে কেউ যদি সময় বলে, সময়টা ভুল, সাম্প্রতিকের ভিতরে সময় আছে। ঠিক একইভাবে কেউ যদি এই ইদানিং শব্দের পরে যদি কাল যুক্ত করে, এই কালটা ভুল, আপনি ইদানিং বলবেন। অর্থাৎ সাম্প্রতিক এবং ইদানিং এই দুইটা সমার্থক, একই জিনিস। আপনি বলবেন সাম্প্রতিক বন্ধুর সাথে দেখা করেছি, সাম্প্রতিক কক্সবাজার গিয়েছি, সাম্প্রতিক দাওয়াতে গিয়েছিলাম, সাম্প্রতিক হ্যাং আউট করেছি। কিন্তু যদি বলেন সাম্প্রতিক সময় কক্সবাজার গেছিলাম, ভুল। সাম্প্রতিকের পরে সময় হবে না। ইদানিং তোমাকে দেখা যায় না, ঠিক আছে। ইদানিং আমরা আড্ডা দিতে পারতেছি না, ঠিক আছে। ইদানিং খুব ব্যস্ত যাচ্ছি, ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে ইদানিং কালে আড্ডা দেই না, ভুল। ইদানিং কালে ব্যস্ত আছি, ভুল। ইদানিং এর পরে কাল হয় না, সাম্প্রতিকের পরেও কাল হয় না বা সময় হয় না। এখানে একটা খুব সুন্দর জিনিস আপনাকে দেখাচ্ছি। কেউ যদি অনেক সময় বলে যে পরবর্তীকালে তোমার সাথে দেখা হবে, পরবর্তীকালে দেখা হবে, ধরেন বললো আর কি, এটাও ভুল। কারণ পরবর্তীর ভিতরে কাল আছে, আপনি আবার পরবর্তী পরে কাল বলতেছেন কেন? পর মানে কি সময় না? বুঝেন নাই? একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। এখন আপনি ফিউচার মানে এখানে পর, পর মানে কি আসতেছে এমন সময়। তো পরের পরে আপনি আবার কাল কেন বলবেন? আপনি বলবেন পরবর্তীতে তোমার সাথে দেখা হবে। পরবর্তীতে কি হবে? দেখা হবে। এটা যে কত বড় ভুল! এবং অনেক বড় বড় মানুষ যারা হচ্ছে অনেক ইন্টেলেকচুয়াল পার্সন, তারাও দেখবেন এই কথাটা মানে অনেক সময় স্লিপ অফ টাং বা যে কোনো কারণে বলে ফেলে, যে পরবর্তীকালে দেখা হবে না, পরবর্তী পরবর্তী পরে কাল আসবে না, ইদানিং এর পরে কাল আসবে না, সাম্প্রতিকের পরে সময় বা কাল আসবে না। ওকে, ঠিক সেম ক্যাটাগরির আরেকটা ভুল আছে, একদম একই সমগোত্রীয়, সমগোত্রীয় ভুল। সেটা কি? সেটা হচ্ছে পরীক্ষা চলাকালীন। পরীক্ষা চলাকালীন সময়ে দরজা বন্ধ রাখুন, বা এসি চলাকালীন সময়ে দরজা বন্ধ রাখুন। খেয়াল করেন, এই এসি চলাকালীন সময়, পরীক্ষা চলাকালীন সময়, দেখেন চলাকালীন, চলার মধ্যে কাল আছে, আবার সময় কেন বলতেছেন? তাহলে পরীক্ষা চলাকালীন দরজা বন্ধ রাখুন, সময় লাগবে না। চলাকালীন মানেই তো রে ভাই চলার সময় রে ভাই, আপনি আবার কেন সময় দিবেন? তাহলে কথা একটাই, পরীক্ষা চলাকালীন দরজা বন্ধ রাখুন, দ্যাটস ইট। কেউ যদি বলে পরীক্ষা চলাকালীন সময়, এসি চলাকালীন সময়, পরীক্ষা চলাকালীন মোবাইল অফ রাখুন, ঠিক আছে, পরীক্ষা চলাকালীন সময় মোবাইল অফ রাখুন, ভুল। এই জিনিসগুলো খুবই কমন নর্মস, এগুলো ভুল করা যাবে না, কখনোই না, কখনোই না, কখনোই না, কাম্য না। এরপরে আসেন ইদানিং কাল, বললাম আশ্চর্য আশ্চর্যান্বিত, আমি খুব পছন্দ করি এটা।
এটা পড়াইতে আমি খুব স্বাচ্ছন্দ্য, ভালো লাগে আমার। কেন? মনে রাখেন, এই আশ্চর্য মানে হচ্ছে মূলত বস্তু। যেমন ধরেন তাজমহল। আর আশ্চর্যান্বিত, এরা হচ্ছে অনুভূতি। কথা দুটাই ঠিক। অর্থাৎ আশ্চর্য কথাটাও ঠিক, আশ্চর্যান্বিত কথাটাও ঠিক। নির্ভর করতেছে আপনার ব্যবহারের উপরে। ইদানিং কাল যেমন ভুল, অধীনস্থ ভুল, উপরের গুলো যেমন এই এই আকণ্ঠ পর্যন্ত অশ্রুজল অধীনস্থ ইদানিং কাল, এগুলো ভুল। আপনার ঠিক করে ব্যবহার করা লাগবে। অত্র তত্র যত্র, যেমন আপনার ব্যবহারের উপরে ঠিক ভুল নির্ধারিত হয়, ঠিক আশ্চর্য এবং আশ্চর্যান্বিত আপনার ব্যবহারের উপরে ঠিক এবং ভুল নির্ধারিত হয়। আমার কথা বুঝেন নাই? আশ্চর্যও ঠিক, আশ্চর্যান্বিতও ঠিক। আপনি ভুল করলে ভুল হবে, ঠিক রাখলে ঠিক হবে। এখন দেখেন, এই আশ্চর্য হলো বস্তু, তাজমহল, আশ্চর্যান্বিত হচ্ছে অনুভূতি। পুরো ব্যাপারটাকে যদি আমরা শর্টকাটে বলি, এভাবে বলতে পারবো যে আমি আশ্চর্য দেখে, আশ্চর্য দেখে কি হলাম? আশ্চর্যান্বিত হলাম। আমি আশ্চর্য দেখে কি হয়েছি? আশ্চর্যান্বিত হয়েছি বা হলাম। তাহলে এখন এই জায়গা থেকে আপনি যদি ফাইন্ডিংস ক্রিয়েট করেন, তাহলে দেখবেন আশ্চর্য সেটা হচ্ছে বস্তু। এই যে পৃথিবীর সেভেন ওয়ান্ডার্স আমরা বলি না, সপ্ত আশ্চর্য, তাহলে আশ্চর্য জিনিস হচ্ছে বস্তু, ঘুরে দেখার জিনিস। আর আশ্চর্যান্বিত হচ্ছে হয়ে যাওয়ার বিষয়, এটা অনুভূতির সাথে জড়িত। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে আমি এটাকে যদি মার্ক করে দিই, তাহলে আশ্চর্য দেখার জিনিস, আর আশ্চর্যান্বিত হবার বিষয়। হবার জিনিস, জিনিস তো বলা যাবে না, হবার বিষয় বা ব্যাপার। এ হচ্ছে কথা। ওই যে সেভেন ওয়ান্ডার্স বলে না, পৃথিবীতে পৃথিবীর সপ্ত আশ্চর্য, ওই কথার ওখান থেকেই তো আসছে। তাহলে আমি আশ্চর্য হলাম, এটা বলা যাবে না। ওই জন্য আশ্চর্য হলাম এটা ভুল। আপনি আশ্চর্য দেখি এটা ঠিক, আশ্চর্য দেখি এটা ঠিক। আর আশ্চর্যান্বিত হই এটা ঠিক। বুঝতে পারছেন? আশ্চর্য হওয়াটা ভুল, আশ্চর্য দেখাটা ঠিক, আশ্চর্যান্বিত হওয়াটা ঠিক। ওকে? তো এই হলো আশ্চর্য এবং আশ্চর্যান্বিতের মামলা। আশা করি জায়গাটা আপনাদেরকে আমি ঠিকঠাক ধরাই দিতে পারছি। এরপরে আসেন দাহ্য শক্তি। আপনি এই শব্দটা দেখলে কেমন জানি ভুল মনে হয় না? দাহ্য, দাহ্য মানে যেটা পুড়ে যায়। যেমন দাহ্য পদার্থ, আমরা বলি এয়ার ফ্রেশনার বা হচ্ছে আপনার অ্যারোসল, এগুলো দাহ্য পদার্থ। তো দাহ্য মানে যেটা পুড়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে, দহনযোগ্য। এই যে দেখেন, দাহ্য শব্দের অর্থ যা সহজে দগ্ধ হয় বা দহনযোগ্য। তো দাহ্য শক্তি মানে কি? পুড়ে যাওয়ার শক্তি না, এই কথাটা হবে দাহিকা শক্তি। ঠিক আছে? তারপরে কেবলমাত্র, শুধুমাত্র, হয় কেবল, নয় মাত্র, হয় শুধু, নয় মাত্র। উৎকর্ষতা, এই তা শব্দটা দেওয়া যাবে না। এটার একটা সুন্দর ব্যাখ্যা আছে, আসেন আরো কিছু শব্দের সাথে আমরা এটা মিলাই দেখি। সাধারণত মনে রাখেন, কোনো বিশেষণের পরে যদি তা যুক্ত হয় তখন সেটা বিশেষ্য হয়ে যায়। কি বলছি বলেন তো? যদি কোনো বিশেষণের পরে কি যুক্ত হয়, তা যুক্ত হয়, তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা বিশেষ্য হয়ে যায়। খুব সিম্পল একটা রুল এটা। এটা আপনাদের একাডেমিকেও হয়তো বা শিখে আসার কথা। যেমন দেখেন, আমি বললাম দরিদ্র। তো দরিদ্র মানে হচ্ছে পোর, এটা বিশেষণ। এখন আমি যে বললাম এটা বিশেষ্য বানান, তো আপনি বলবেন হচ্ছে দরিদ্রতা, এটা বিশেষ্য। অথবা আপনি বলবেন হচ্ছে দারিদ্র। এই, ওকে? আবার দেখেন এই দিন, এই দিনও শব্দের অথবা দিন মানে হচ্ছে গরিব, এটাও বিশেষণ। আমি বললাম যে এটারে যদি আমি বিশেষ্য বানাইতে চাই, তাহলে তা যুক্ত করে দিব, তাহলেই হয়ে যাবে দীনতা। অথবা এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে দৈন্য। এই হচ্ছে সিস্টেম। ওকে? এই যে দরিদ্র, এটা এই যে এই সারিটা, এই পাশটা, দরিদ্র এবং দিন, এটা হচ্ছে বিশেষণ। আর এ পাশে যা আছে এগুলো হচ্ছে বিশেষ্য। আপনি এর বাইরে অন্য কোনো ফরম্যাটে যদি এগুলোকে ব্যবহার হইতে দেখেন, তাহলে বুঝবেন এটা ভুল হয়েছে। কিরকম অন্য ফরম্যাটে ব্যবহার করলে ভুল হয়, কিভাবে আমরা ভুলটা করি? অনেকে আমরা এখানে তা যুক্ত করে ফেলি। দেখেন, দারিদ্র কথাটা অলরেডি বিশেষ অবস্থায় আছে। কারণ কেউ যদি দারিদ্র, এটা বিশেষ অবস্থায় অলরেডি আছে, তারপরে যদি তা যুক্ত করে, ভুল হবে। দৈন্য কথাটা বিশেষ্য বা নাউন অবস্থায় অলরেডি আছে, দৈন্য, নাউন। কেউ যদি তা যুক্ত করে, ভুল হবে। ক্লিয়ার? ঠিক একইভাবে এই উৎকর্ষ শব্দটা ইটসেলফ একটা বিশেষ্য, বিশেষ্য ইটসেলফ, তা বাদেই বিশেষ্য। এখানে দেখেন,
দরিদ্র তা, তা যুক্ত হয়ে বিশেষ্য, এখানে তা ছাড়া বিশেষ্য। তা যুক্ত হয়ে বিশেষ্য, তা ছাড়া বিশেষ্য। ঠিক উৎকর্ষটা তা ব্যতীত অলরেডি সে বিশেষ অবস্থায় আছে। এখন কেউ যদি পাকনামি করে, যদি করে আর কি, বুঝেন নাই, অনেকে ধরেন আবেগে এটার উপরে তা যুক্ত করে দিল আর কি, বললো উৎকর্ষতা, এটা ভুল। আপনি বলবেন রচনাটির উৎকর্ষ প্রশংসনীয়, প্রশংসনীয়, এটা হবে কথা। কিন্তু কেউ যদি বলে উৎকর্ষতা, উৎকর্ষতা, এটা ভুল। কথা বুঝতে পেরেছেন? আশা করি আপনাদেরকে ধরাই দিতে পারছি। এই জায়গাটা কিন্তু ব্যাপক আসে, ব্যাপক আসে। যেমন তার সৌজন্যে মুগ্ধ হলাম, এটা সত্য কথা। তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছে, ভুল। কথাটা হবে এমন, তার সৌজন্যে মুগ্ধ হলাম, এটা ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে তার সৌজন্যতায় মুগ্ধ হলাম, সৌজন্যের পর আর তা যুক্ত হয় না, এটা ভুল। এরপরে আসেন ভাষাভাষী। ভাষাভাষী শব্দের অর্থটা একেবারে রিডান্ডেন্ট, পরিষ্কার রিডান্ডেন্ট। আপনি বলুন ভাষী, ভাষা বাদ দিয়ে দিবেন। এই ভাষী শব্দের অর্থে ভাষা ব্যবহারকারী। বাংলা ভাষী মানুষ 30 কোটি, তাইলেই হবে। কেউ যদি বলে বাংলা ভাষাভাষী মানুষ 30 কোটি, তাহলে ভুল হবে। এখন আসেন পূর্বাহ্ন। এখানে সাম্প্রতিককালের ব্যাখ্যা অলরেডি আমি দিয়ে দিছি। সাম্প্রতিককাল ইদানিং কাল একসাথে বলে দিছি, এখন পূর্বাহ্নের একটা ব্যাখ্যা দরকার হবে। এই পূর্বাহ্ন যদি এখানে বানানটা একটু ভুল আছে, পূর্বাহ্ন বানানটার দন্তনটা নিচে দিতে হবে। মানে পূর্বাহ্ন, এই যে নটা, এটা নিচে হয়, মূর্ধন্য আকারে নিচে দিতে হয়। আসেন এটার ব্যবহার নিয়ে আলাপ করি এবং বানান আমি ঠিক করে দিচ্ছি। দেখেন, তোমার পূর্বে আমি এসেছি বা তোমার পূর্বাহ্নে আমি এসেছি, এটা একটু আলোচনার দাবি রাখে। আমরা এক জায়গায় করে দিচ্ছি। প্রথমত, আমরা পূর্বাহ্ন বলতে কি বুঝি এটাকে ঠিক করে নিই। দেখেন, এই অহ্ন শব্দের অর্থ হচ্ছে দিন। অহ্ন মানে হচ্ছে দিন। এখন যদি আপনি বলেন পূর্বাহ্ন, নিচে হবে নটা, কারণ উপরে রেফ আছে, রেফ থাকলে নিচে ন হয়। পূর্বাহ্ন, পূর্বাহ্ন শব্দের অর্থ হচ্ছে সকালবেলা, দিনের সকাল। আচ্ছা, যদি বলেন অপরাহ্ন, এটাও নিচে হবে, কারণ র আছে, র থাকলে মূর্ধন্য হয়, মূর্ধন্য নিচে হয়, এটা হচ্ছে বিকাল। এরপরে যদি বলেন মধ্যাহ্ন, এটা দন্তন্য পাশে হবে, কারণ র নাই। মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুর। তারপরে হচ্ছে সায়াহ্ন, সায়াহ্ন মানে বিকাল, এটা মানে হচ্ছে বিকাল। এখন তোমার পূর্বে আমি এসেছি, তোমার পূর্বে আমি এসেছি, এই কথাটা ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে তোমার পূর্বাহ্নে আমি এসেছি, তোমার পূর্বাহ্নে আমি এসেছি, আমি এসেছি, এটা ভুল। তোমার পূর্বাহ্নে আমি এসেছি মানে তোমার সকালে আমি এসেছি, কথা ভুল। অন্য মানে দিন, পূর্বাহ্ন মানে দিনের পূর্বভাগ বা সকালবেলা। এই জন্য তোমার আগে আমি আসছি এটা বোঝানোর জন্য কখনোই পূর্বাহ্ন শব্দ বলা যাবে না, বলতে হবে তোমার পূর্বে আমি এসেছি। এখন এই বানানটা নিয়ে একটু আলাপ করি। আপনারা জানেন যে রস পরে সংস্কৃত শব্দ সাধারণত মূর্ধন্য হয়। তো যখন আপনি পূর্বাহ্ন বলতেছেন, পূর্বাহ্ন, এখানে কি র হিসাবে রেফ আছে না? তো নিচে দিবেন, এটা মূর্ধন্য। নিচে গেলে মূর্ধন্য হয়। এবং একই কথা এখানেও প্রযোজ্য, অপরাহ্ন, এটা মাস নিচে হবে, এটা মূর্ধন্য। কিন্তু যখন আপনি বলবেন মধ্যাহ্ন, এখানে আর র আসছে না, এটা দন্তন্য, এটা পাশে যাবে। যখন বলবেন হচ্ছে আপনি সায়াহ্ন, এটাও দন্তন্য, এটা কোথায় যাবে? পাশে যাবে। এই হচ্ছে হিসাব, এটা মাথায় রেখে দিবেন। বানান গঠিত এই ভুলগুলো যেন আপনাদের না হয়। পূর্বাহ্ন বানান এখানে ভুল আছে, এটা নিচে যাবে, মনে রাখবেন, হ্যাঁ। এরপরে আসেন ঠিক এবং সঠিক, দুটোই ঠিক, এটা নিয়ে অনেক ঝামেলা আছে। আমি আপনাদেরকে জানাই দিলাম, আপনি দুটো ইউজ করতে পারবেন। এরপরে তাবদাহ। তাবদাহ শব্দটা হয় না, হয় হবে হলো আপনার দাহ দাহ হয়ে যায় তাবদাহ শব্দের অর্থ। বুঝতে পারছেন? এটা হবে দাবদাহ। তারপরে বিদেহী বা বৈদেহী, কৃতি কৃতি, স্বাক্ষর স্বাক্ষর, এটা একটু পেজ নিয়ে নিই, তারপর আলাদা করতে আলাদা আলোচনা করি, আপনার জন্য সহজ হবে। দেখেন, দেহ থেকে মুক্ত আত্মা, এটা বোঝানোর জন্য বলা হয়, দেহ থেকে মুক্ত আত্মা এটা বোঝানোর জন্য বলা হয় হচ্ছে বিদেহী আত্মা, নট বৈদেহী আত্মা। দেহ থেকে মুক্ত আত্মা মানে হচ্ছে বিদেহী আত্মা, নট বৈদেহী আত্মা। ওকে। সো এই জায়গাগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন। দেহ থেকে মুক্ত আত্মা মানে হচ্ছে বিদেহ আত্মা।
তো আসেন এখান থেকে আপনাদের এই যে বিদেহী বৈদেহী কৃতি স্বাক্ষর স্বাক্ষর নিয়ে একটু আলোচনা করে দিই, সহজে আপনার বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। প্রথমত বিদেহী বা বৈদেহী, দেখেন এই বিদেহ মানে দেহ থেকে বিচ্ছিন্ন, দেহ থেকে বিচ্ছিন্ন বা মুক্ত। এখন বিদেহ বললে অর্থটা ঠিক আছে, কেউ যদি অতিরিক্ত বলে, যদি বলে হচ্ছে বিদেহী, কথাটা ভুল। যদি বলে বৈদেহী, তা তো আরো ভুল, বিকালকে বৈকাল বলার মতো। সো কথাটা হচ্ছে মূলত বিদেহ। সেম আমরা আরেকটা ভুল করি, এই টাইপের ভুল, সেটা হচ্ছে শত আর অব্দ, এই দুটোকে একত্র করে তারপর আমরা লিখি হচ্ছে শতাব্দী। ভাই কেন এখানে একটা ই চলে আসে আমরা কেউ জানি না, বহুল প্রচলিত কিন্তু ভুল। আপনি যখন সমাস করেন আপনি কিন্তু লিখেন এরকম শত অব্দের সমাহার দিয়ে তারপরে আপনি লেখার সময় লিখেন হচ্ছে শতাব্দী, কথাটা হবে শতাব্দ, না শতাব্দী। যদিও বহুল প্রচলিত কিন্তু ভুল। এরপরে কি আছে, কৃতি কৃতি, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, ব্যবহারের উপর নির্ভর করবে আপনি ঠিক আছেন না ভুল আছেন। এই কৃতি শব্দের অর্থ হচ্ছে কাজ, আর এই কৃতি শব্দের অর্থ হচ্ছে সম্মানিত বা স্মরণীয়। দেখেন এখানে লেখা আছে, পরিষ্কার করে আমরা লিখে দিছি, এই যে কৃতি কৃতি, কৃতি শব্দটা বিশেষ্য যার অর্থ হচ্ছে কাজ, আর কৃতি শব্দের অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে সম্মানিত। তো আপনি যদি কৃতি অর্থে কৃতি ইউজ করেন তাহলে ভুল হয়ে যাবে, দুটোই ঠিক, বাট ডিপেন্ড করতেছে। তাহলে আমরা এটাকে ব্যবহার করবো এরকম, কৃতি দ্বারা মানে কাজ দ্বারা কৃতি হয়, অর্থাৎ কাজ দ্বারা মানুষ সম্মানিত হয়। আমরা যে বলে কৃতি সন্তান বলি না, মানে স্মরণীয় সম্মানিত সন্তান, বড় মানুষ, তাহলে কথাটা হবে এরকম, কৃতি সন্তান। তো কেউ যদি এই কৃতি শব্দটা সমান সমান অর্থে এই কৃতি ব্যবহার করে ফেলে, এটা ভুল হবে, দুটো একই জিনিস না। এরপরে স্বাক্ষর স্বাক্ষর, এটা খুব সুন্দর। এই স শব্দের অর্থ হচ্ছে নিজ, আর এই স শব্দের অর্থ হচ্ছে সাথে। সো আপনি যখন লিখবেন স্বাক্ষর, এই স্বাক্ষর মানে হচ্ছে মূলত সিগনেচার, সিগনেচার। আর আপনি যখন লিখবেন হচ্ছে স্বাক্ষর, এই স্বাক্ষর, এই স্বাক্ষর মানে হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন, অক্ষর জ্ঞান সম্পন্ন। বুঝতে পারছেন কথাটা? তাহলে যদি বাক্যে রেখে প্রয়োগ দেখান, বাক্যে প্রয়োগ দেখালে কথাটা কেমন হবে, কথাটা হবে এমন যে স্বাক্ষর লোক, সরি, কথাটা হবে হচ্ছে এরকম, স্বাক্ষর লোক স্বাক্ষর দিলেন। এই যে স্বাক্ষর লোক মানে অক্ষর জ্ঞান সম্পন্ন লোক কি দিলেন, অক্ষর জ্ঞান সম্পন্ন লোক স্বাক্ষর দিলেন। এই হলো এটার ব্যবহারের তরিকা। এর বাইরে যদি অন্য কোনো তরিকা আপনারা অ্যাপ্লাই করে ফেলেন তাহলে ইট উইল বি এ বিগ মিস্টেক, ভুলস হবে, ভুলস, বুঝছেন? তো এই স্বাক্ষর মানে যার অক্ষর জ্ঞান আছে, আর এই স্বাক্ষর মানে হচ্ছে সিগনেচার দেওয়া। তো ব্যবহার করার সময় সতর্ক থাকবেন, একটার জায়গায় যেন আপনি আরেকটা না বসায় ফেলেন। এরপরে আসেন শব্দের গঠনগত অপপ্রয়োগ বা অশুদ্ধি, এগুলো একটু দেখবো, দেখি তো কোনো কিছু বাকি পড়ছে নাকি পেছন দিকে স্লাইড নিতে গিয়ে। আহ ঠিক আছে, সবকিছুই আছে আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা সামনের দিকে যাই। শব্দের গঠনগত অশুদ্ধি মানে আপনি ঠিক মতো গঠন করেন নাই আর কি। তাহলে এই অসহ্যনীয় শব্দটা হবে না, শব্দটা হবে অসহ্য। বুঝতে পারছেন, অসহ্যনীয় হয় না, শব্দটা হবে অসহ্য। অসহনীয় ব্যবহার আছে কিন্তু অসহ্যনীয় ব্যবহার নাই। অস্তমান হবে না, হবে অস্থায়মান। অতল স্পর্শ হবে না, হবে অতল স্পর্শ। একত্রিত কথাটা ভুল, হবে একত্র। কেবল মাত্র না, হবে কেবল। চাপল্যতা না হয় চাপল্য, না হয় চপলতা। ইতিপূর্বে না ইতপূর্বে, এটাকে অবশ্য কেউ কেউ ইতপূর্বে দিতেছে, ওকার দিয়েও দিচ্ছে। সৌন্দর্যতা না হয় সৌন্দর্য, না হয় সুন্দরতা, এগুলো একটু নিজে নিজে পড়লে হয়ে যাবে, ইটস আপ টু ইউ। এরপরে আসেন সমার্থক শব্দের বাহুল্য জনিত অপপ্রয়োগ, আয়ত্তাধীন হয় আয়ত্ত, না হয় অধীন, যেটা ভাই আপনাদেরকে একটু আগে দেখাইছি। এই আরক্তিম কথাটা আজকে থেকে কয়েক বছর আগে ব্যবহার হইতো, ঈষৎ রক্তিম আরক্তিম, বাট এখন আর কথাটা আরক্তিম অর্থে ব্যবহার হয় না, এখন আরক্ত হয় অথবা রক্তিম হয়। সময়কাল, যেটা সময় সেটাই কাল, এটা হয় সময় না হয় কাল। এরপরে কেবল, হয় কেবল না হয় মাত্র, হয় শুধু না হয় মাত্র, হয় বিবিধ না হয় প্রকার। ঠিক আছে, বিবিধ রান্না হয়েছে অথবা নানা প্রকারের রান্না হয়েছে, এরকম বলা যায় আর কি, এটা বিবিধ বললেই ভালো। এরপরে দেখেন ভুল অথচ প্রচলিত, যেমন সাংস্কৃতিক বান হবে না, হবে সংস্কৃতিমান। যেমন ধরেন আপনি বললেন যে কাউসার ভাই সাংস্কৃতিকবান মানুষ, কথাটা ভুল, কাউসার ভাই সংস্কৃতিমান মানুষ।
ইতিমধ্যে ভুল, ইতিমধ্যে ঠিক, উপরোক্ত ভুল, উপরযুক্ত ঠিক, অথবা এটাকে আরেকটা ফরম্যাটে নেওয়া যায়, উপরি উক্ত। তারপরে চলমান হয় না, হবে চলন্ত। মৌনতা হয় না, হবে মৌন। সুবুদ্ধিমান হয় না, হবে বুদ্ধিমান। সুস্বাস্থ্য হয় না, হয় স্বাস্থ্য। স্বাস্থ্য মানেই তো ভালো জিনিসকে মিন করে, তো আপনি এখানে অতিরিক্ত সু দিলে হয়ে যাবে রিডান্ডেন্ট। অহর্নিশি না অহর্নিশ, সত্য না সত্য, এর অর্থ হচ্ছে মালিকানা। প্রবহমান, কথাটা ভুল, প্রবহমান। এমনিতে যদি আপনি শুধু প্রবাহ লিখতে চান, ধরেন সিঙ্গেল যদি আপনি কেউ লিখে এরকম প্রবাহ, ঠিক আছে, কিন্তু মান যদি যুক্ত হয় তাহলে হবে প্রবহমান। একত্রিত কথাটা ঠিক না, হবে একত্র। সুস্বাগত হয় না, হবে স্বাগত। এরপরে আসেন কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ ও উপয়োগের উদাহরণ দেখেন, পাশাপাশি আমরা এগুলো দেখব। আমরা সমাজে একটু চোখ যদি ধরেন হচ্ছে এদিক ওদিক করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এই ধরনের ভুল প্রচুর পরিমাণে দেখি। আসেন দেখাই। একথা প্রমাণ হয়েছে, এটা প্রমাণ হয়েছে হবে, যেহেতু কথাটা অলরেডি প্যাসিভে চলে গেছে, কথা নিজে হইতে পারে না, কথাকে প্রমাণ করা হয়েছে, ঠিক না? তো কথাকে যদি প্রমাণ করা হয়েছে, কথাটা প্যাসিভে যাবে, প্যাসিভে গেলে সেটা হবে প্রমাণিত হয়েছে। খাঁটি গুরুদূত বলেছি, সকল শিক্ষার্থীগণ, সকল বহু বচন, শিক্ষার্থীগণ বহু বচন, বাহুল্য দোষ। আপনি দুটো নিবেন না একটা নিবেন? আপনি একটা নিবেন, হয় বলবেন সকল শিক্ষার্থী পাঠে মনোযোগী নয়, অথবা বলবেন শিক্ষার্থীগণ পাঠে মনোযোগী নয়, একটা। এরপরে আমরা এখানে সকল নিয়ে করছি। এরপরে ছোট নাটকটি, ছোট নাটক বলা যাবে না, বলতে হবে নাটিকা। এই যে ইকা প্রত্যয়টা নর্মালি নারী অর্থে ব্যবহার করা হয়, নর্মালি আর কি। যেমন এই নায়ক, আর তার সাথে আপনি ইকা যুক্ত করছেন, তারপরে হয়ে যাবে কি, হয়ে যাবে নায়িকা। কিন্তু ক্ষুদ্রার্থে ছোট বোঝানোর জন্য ইকা কথার ব্যবহার আছে। কিরকম আছে এই ব্যবহারটা? এই যে নাটক শব্দটা, নাটক, তার সাথে যদি আপনি ইকা যুক্ত করেন, তাহলে হয়ে যাবে হচ্ছে নাটিকা। ঠিক একইভাবে এই মালা শব্দের সাথে যদি যুক্ত করেন, মালা তারপরে ইকা, তাহলে হয়ে যাবে মালিকা। এগুলো মাথায় রাখবেন। তাহলে নাটিকা হবে, নট নাটক, ছোট নাটক বলা যায় না। অর্ধাঙ্গিনী হয় না, হবে অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী বললেই বাটার হাফ নারীকে মিন করে, স্ত্রীকে মিন করে। এরপরে সে অপমান হয়েছে না, এটা অপমানিত হয়েছে। অপমানিত হয়েছে এই কারণে প্যাসিভ, নিজে হয় না, তারে করা হয়েছে। চাক্ষুষ প্রত্যক্ষ করেছে বলা যায় না। প্রত্যক্ষ করা মানেই চোখের সামনে দেখা, তবে চাক্ষুষ কেন বলবেন? এই যে সৌজন্যতা হবে না সৌজন্য হবে, ওই যে দৈন্যতা হবে না দীনতা হবে, অথবা হবে দৈন্য প্রশংসনীয় নয়। আপনি দীনতা যদি দেন দিতে পারেন, অথবা বলবেন কি দৈন্য কি নয়, প্রশংসনীয় নয়। এরপরে আসেন সকল বন্যার্থদের, এখানে সকল বহুবচন, বন্যার্থদের বহুবচন, একটা নেবেন। বিদেশি অতিথিদের আর বিদেশি অতিথিদের, একটু খেয়াল করে দেখেন, এই বিদেশি এই দীর্ঘ ইকারটা ভুল, এটা হলো হ্রস্ব ইকার। এরপরে যেসব ছাত্রীরা এখানে উপস্থিত তারা সবাই ঢাকাবাসী, এখানে যে সব বহুবচন, ছাত্রীরা বহুবচন, আবার তারা সবাই বহুবচন, সর্বনাশ করে লেছে না? অতগুলো বহুবচন যাবে না। এরপরে অনাবশ্যকীয় হবে না, হবে অনাবশ্যক। অশুদ্ধ ব্যাপারটা আমার আয়ত্তাধীন নয়, হবে আয়ত্ত অথবা অধীন নয়, যে কোনো একটা নিবেন। হয় নিবেন আয়ত্ত, না হয় নিবেন অধীন। তৎকালীন সময়ে সরকারের ভূমিকা সমালোচিত হয়। কারণ তৎকালীন, তারপরে আবার সময়, কাল আর সময় দুটোকে একসাথে নেওয়া যাবে না, যে কোনো একটা নিবেন। সপ্তাহব্যাপী কলেজে বিজ্ঞান মেলা শুরু হয়েছে না, কলেজে আগে আসবে। কলেজে সপ্তাহব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। এরপর ডালিম ফুলের রক্তিমতা চোখে পড়ার মতো, রক্তিমতা না, এটা হবে হচ্ছে রক্তিমা। রক্তিমা মানে হচ্ছে লাল রং। এরপরে বাক্যে প্রধানত তিন ধরনের ভুল হয়, প্রধানত সাধু চরিত্রের ভুল, যেটাকে আমরা বলি হচ্ছে গুরুচণ্ডালী। যেমন তাহারা চলিয়া এসেছে, এসেছে চলিত, তাহারা আর চলিয়া এটা হলো সাধু। তা আপনি বলতে পারেন তারা চলে এসেছে, তাইলেই তো হয় তারা। এটা খুব কমন জিনিস, আপনি পারবেন। তারা চলে এসেছে, এটা বললেই হয়। বাহুল্যজনিত ভুল, আপনি অতিরিক্ত শব্দ ব্যবহার করবেন না, যেমন সকল আলেমগণ উপস্থিত ছিলেন, এই সকল আলেমগণ উপস্থিত ছিলেন কথাটা ভুল, সকলের পরে গণ বলা যাবে না, একটা নিতে হবে। আর বানানের ভুল, যে কোনো বানান ভুল করলে বাক্য ভুল হয়ে যায়। এরপরে আসেন বাহুল্যজনিত ভুল, আমরা একটা দেখবো। সকল শিক্ষকগণ হবে না, হবে হচ্ছে সকল শিক্ষক। সকল শিক্ষক অথবা শিক্ষকগণ নিবেন। অশ্রুজল হবে না, হবে হয় অশ্রু, না হয় হবে চোখের জল। চোখের জলে বুক ভেসেছে, অথবা অশ্রুতে বুক ভেসেছে। কেবলমাত্র হবে না, হবে হচ্ছে কেবল তুমি যাবে, অথবা মাত্র তুমি যাবে। কেবল দিয়ে বলা ভালো। আকণ্ঠ পর্যন্ত হবে না, হবে হচ্ছে আকণ্ঠ, অথবা হবে কণ্ঠ পর্যন্ত, যে কোনো একটা ইউজ করলেই চলবে।
আরক্তিম হয় না, হবে হচ্ছে রক্তিম অথবা আরক্ত। বমাল সহ হবে না, হবে হচ্ছে বমাল। বমাল শব্দের অর্থই হলো মাল সহ। একটা সময়কাল হবে না, হবে হচ্ছে সময়। সুস্বাগত হবে না, হবে হচ্ছে শুধু স্বাগত। এবার আসেন আমরা একটা প্রশ্ন দেখি। শুদ্ধ বাক্য কোনটি? আপনার আওতার বাইরে খুব কঠিন জিনিস যে দেওয়া হবে এমন না। দেখেন, সারা দেশব্যাপী দিবসটি উদযাপন করা হবে, সারা দেশে দিবসটি উদযাপন করা হবে। এখানে দেখেন সারা আবার দেশব্যাপী ভুল। সারা দেশে দিবসটি উদযাপন ভুল। দেশব্যাপী দিবসটি উদযাপন ভুল। তাহলে শেষটা বাকি আছে, এটাই ঠিক। আপনি বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। এরপরে ঐকমত বা ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ? ঐক্যমত, একটু খেয়াল করেন, ঐক্যমত তো হয় না এটা। ঐকমত্য, ঐক্যমত, আচ্ছা দেখি একটু খেয়াল করেন। কোন বিবেচনায় অশুদ্ধ নয়? আচ্ছা আচ্ছা, মতর ঐক্য এভাবে সমাজসাধিত ধরলে, আচ্ছা একমত, তারপরে যেভাবে প্রত্যয় সাধিত ধরলে, এরপরে হচ্ছে ঐক্যমত এভাবে উপসর্গ সাধিত ধরলে, ঐক্যমত শব্দটি পারিভাষিক শব্দ ধরলে, এটা তো ঐক্যমত হয় না, এটা ঐকমত্য হয়। এখন মতের ঐক্য, এটা দিয়ে যদি ধরেন সমাজ সাধিত ধরলে এটা অশুদ্ধ ধরা যায় না। এভাবে এটা চালাইতে পারবেন, কিন্তু কথাটা মূলত ঐক্যমত না, ঐকমত্য হয়। এরপরে হচ্ছে বিরাট গরু ছাগলের হাট, ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? বিরাট গরু ছাগলের হাট অপপ্রয়োগ বলতে পারবেন না যদি এখানে প্রশ্নের যে টোন, মানে আপনি এটাকে যদি সঠিক বলতে চান তাহলে কোন অ্যাঙ্গেলে আপনি এটাকে সঠিক বলবেন, কোন লজিকে বলবেন। এই বিরাট শব্দটা হাটকে বিশেষায়িত করছে, এই অর্থে আপনি সঠিক বলতে পারেন। সরাসরি গরু ছাগল না, আপনি ধরে নেবেন যে হাটকে মডিফাই করছে এই অর্থে। ওকে। তারপরে আসেন, সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারলো না। এই বাক্য কি কারণে ত্রুটিপূর্ণ? খেয়াল করেন, সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারলো না। এটা অর্থনৈতিক শব্দের প্রয়োগ হয় নাই, এটা কৌতুক করার আগ্রহ হবে। কৌতূহল তো মূলত জানার ইচ্ছা। কৌতূহল মূলত জানার ইচ্ছা, এই জন্য আপনি এটাকে নিতে পারবেন না, অর্থনৈতিক শব্দের প্রয়োগ হয় নাই। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? আমি কারো সাথেও নেই, সতেরোতেও নেই, সাত পাঁচ সাত সতেরো তো হয় না, এটা আপনি ঠিক নিতে পারবেন না। আপনি সপরিবারে আমন্ত্রিত, নিজের পরিবার নিয়ে আসবেন, এটাও ভুল। তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, ঠিক আছে। সারা জীবন ভূতের মজুরি খেটে গেলাম, ভুল। ভূতের ভেগার হয়, ভেগার, ভূতের ভেগার খেটে গেলাম। শুদ্ধ বাক্য নয় কোনটি? বিদ্বান হলো তার কোনো অহংকার নেই, এটা ভুল। কেন ভুল? একটা দার্শনিক মত থেকে ভুল। যদি এখানে আমরা নর্মালি বা যদি উত্তর নেই আর কি, প্রচলিত উত্তর এটা, অকারণে ঋণ করিও না। হ্যাঁ, এটা হলো প্রচলিত উত্তর। ইস যদি পাখির মতো পাখা পেতাম, ইসের পরে হবে কমা, এখানে হবে হলো কোশ্চেন, এক্সক্লামেশন মার্ক। হয়তো সোহমা আসতে পারে। এই হয়তো সোহমা আসতে পারে, এটা হয়ের পরে তো যেটা সেটা আলাদা হয়। মানে মানে কি বলে, হয়তো সোহমা আসতে পারে শুদ্ধ বাক্য নয়, অশুদ্ধ। অশুদ্ধ হয়তো সোহমা আসতে পারে, এটাও ভুল। হয়তো সোহমা আসতে পারে, এটা তো ঠিক আছে। এখানে এখানে যে অবস্থায় আছে, লেখা আছে হয়তো সোহমা আসতে পারে, এটা হয়তোটা, হ্যাঁ ইয়া সেটা ভুল। সোহমাকে আগে নিতে হবে, সোহমা হয়তো আসতে পারে বা আসতে পারে হয়তো, মানে অর্থাৎ কর্তাটা আগে আসবে আর কি। এই জায়গায় এটা ভুল। কিন্তু দেখেন, ফিলোসফিক্যালি দেখলে বিদ্বান হলো তার কোনো অহংকার নেই, এই বাক্যের অর্থ দাঁড়াইতেছে এমন, তাহলে বিদ্বান হলে অহংকার হওয়ার কথা ছিল। বুঝেন না কথা? লোকটি দরিদ্র কিন্তু সৎ, কেন দরিদ্র হলে সৎ হইতে কোনো অসুবিধা আছে? মানে এই বাক্যের অর্থ দাঁড়াইতেছে দরিদ্র হলে সৎ হওয়া যাবে না, বিদ্বান হলে অহংকারী হইতে হবে। এরকম ফিলোসফিক্যাল থট থেকে ধরলে বাক্যগুলো ভুল, এগুলোতে প্রশ্ন করা উচিত না। এরপরে কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? জবাবদিহি, মিথস্ক্রিয়া, একত্রিত, গৌরবিত। অপপ্রয়োগ ঘটেছে একত্রিত ভুল, গৌরবিত এটা ঠিক আছে। গৌরবান্বিত, গৌরবিত ব্যবহার হয়, তবে একত্রিত কথাটা ভুল। মিথস্ক্রিয়া ঠিক আছে, জবাবদিহি ঠিক আছে, কিন্তু জবাবদিহির পরে তা যুক্ত করলে ভুল হয়ে যাবে। এরপরে কোন বাক্যটি শুদ্ধ? আপনি সপরিবারে আমন্ত্রিত, সপরিবার ভুল। তার কথা শুনে সেদিন আশ্চর্যান্বিত হলাম, ঠিক আছে, আশ্চর্যান্বিত হওয়ারই জিনিস হয়েছে, এই জন্য এটা ঠিক আছে। কোন বাক্যটি শুদ্ধ? দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়। দৈন্যতা, দৈন্যতা থাকার কারণে এটা ভুল। দৈন্যতা থাকার কারণে এটা আবার ভুল। এখানেও দৈন্য, এখানেও দৈন্য। এখন মহত্ব নিয়ে হচ্ছে ঝামেলা। মহত্ব বানান উপরেরটা ভুল, নিচেরটা ঠিক, তাহলে দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। কোন বাক্যটি শুদ্ধ? তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়। গোপন হবে না, কথাটা হবে হলো গোপনীয়। কথাটা হবে গোপনীয়। দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা, দরিদ্রতা ঠিক আছে,
দারিদ্র ঠিক আছে। এখন আপনি দরিদ্রতা অবস্থায় পাইছেন, নিয়ে নেবেন, সমস্যা নেই। আমি তো দেখাইছিলাম এই দরিদ্র শব্দটা যদি অ্যাজেক্টিভ হয়, এটার নাউন হলো দরিদ্রতা, অথবা এটা নাউন হলো দারিদ্র, সমস্যা নাই। সলজ্জিত হবে না, সর্ববিষয়ে বাহুল্যতা হবে না, সুতরাং দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা, এটাই হলো এখানকার উত্তর। এরপরে কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়পূর্ণ, তাহার জীবন সংশয়ময়, তাহার জীবন সংশয়পূর্ণ, তাহার জীবন সংশয় ভরা, তাহার জীবন সংশয়পূর্ণ, সংশয় দ্বারা পূর্ণ, সংশয়পূর্ণ। উৎকর্ষতা প্রত্যয়জনিত কারণে ভুল, অতিরিক্ত প্রত্যয় যুক্ত হয়েছে। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। বিদ্যান বানান ভুল, বিদ্যান বানান ভুল, বিদ্যান বানান ভুল। তাহলে এটা ঠিক আছে, বিদ্যান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। কোন বাক্যটি শুদ্ধ? এটা গোপনীয় কথা বলি, এটা তো ঠিকই আছে, গোপনীয় কথা যেটা, এটা তো ভুল না, আর যাওয়ার দরকার নেই। কোন বাক্যটি শুধু? দুর্বল বশত অনাথিনী বসে পড়লো। দুর্বল বশত হবে না, কথাটা হবে দুর্বলতা বশত। যেখানে দুর্বলতা আছে ওই জায়গা পর্যন্ত আপনার যাওয়া লাগবে। তাহলে দুর্বলতা বশত অনাথা বসে পড়লো, এটা ঠিক আছে। এখন দেখেন, দুর্বলতা বশতর পরে এখানেও তো আছে শেষে পদান্তে বিসর্গ, এটা হবে না। পদান্তে একমাত্র বিসর্গ হইতে পারে যদি আবেগ সূচক বাক্য হয়, অর্থাৎ এই বাহ, এই শব্দটাকে আপনি এরকম করে বাহ লিখতে পারবেন, তখন শেষে বিসর্গ হইতে পারে। আহ কি শান্তি, এটাকে আপনি আহ এভাবে লিখতে পারবেন বিসর্গ দিয়ে। তারপরে যা দুষ্টু, এটাকে লিখতে পারবেন এরকম করে, যা দুষ্টু, এরকম লিখতে পারবেন। আদারওয়াইজ কোথাও শেষে বিসর্গ হবে না, বিসর্গ যদি হয় মাঝখানে হবে। যেমন মনোকষ্ট, বিসর্গ মাঝখানে হয়েছে, দেওয়া যাবে, অসুবিধা নেই। তারপরে তার মনে দুঃখ আছে, বিসর্গ মাঝখানে দেওয়া যাবে। বিসর্গ শেষে হবে না, শেষে হবে কোন সময়? যদি আবেগ শব্দ হয়, সেক্ষেত্রে বিসর্গ লাস্টে দেওয়া যাবে, যার উচ্চারণ হ এর মতো হবে। আপনি বাহ, আহ, যা, এটার অল্টারনেটিভ হিসেবে বিসর্গ দিয়ে এগুলো লিখতে পারবেন, উচ্চারণ এগুলোর মতোই হবে। এখন আসেন আমরা বাক্য নিয়ে কথা বলবো। একটা বাক্যের, সার্থক বাক্যের গুণ হচ্ছে তিনটা: আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। সার্থক বাক্যে তিনটা গুণ থাকা লাগে, না হলে বাক্যটা সার্থক হয় না। বুঝতে পারলেন কি? একটা সার্থক বাক্যের তিনটা গুণ লাগে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন তার আগে আপনাকে বুঝতে হবে যে বাক্য জিনিসটা কি, তাই না? বাক্য হচ্ছে সহজ কথায় কতগুলো শব্দ, কতগুলো শব্দ পাশাপাশি সুবিন্যস্ত ভাবে বসে, সুবিন্যস্ত ভাবে বসে মনের অর্থপূর্ণ ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। কতগুলো শব্দ পাশাপাশি সুবিন্যস্ত ভাবে বসে মনের যদি অর্থপূর্ণ ভাব প্রকাশ করে, তখন তাকে কি বলা হয়? বাক্য বলা হয়। এখন খুব দুই তিনটা জিনিস একটু খেয়াল করেন তো, আমি যখন সংজ্ঞা দিছি, সংজ্ঞার মধ্যে আমি জিনিসগুলোকে ঢুকাইছি কিনা? বুঝেন নাই? অর্থাৎ একটা সার্থক বাক্যকে যদি আপনি পোর্ট্রে করতে চান, আপনি যদি সংজ্ঞায়িত করতে চান, তাইলে আপনার একটা সার্থক বাক্যের যতগুলো কোয়ালিটি আছে সবগুলোকে এখানে রাখতে হবে। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, সবগুলোকে এই জায়গায় নিতে হবে। এখন আমি সবগুলোকে নিছি কিনা, আসেন আমরা সংজ্ঞার মধ্যে আপনাকে এটা বের করে দেখাই। এই যে কতগুলো শব্দ, মানে যতটুকু দরকার ততটুকু শব্দ, এটার নাম হচ্ছে আকাঙ্ক্ষা। পাশাপাশি সুবিন্যস্ত ভাবে বসবে, এটার নাম হচ্ছে আসক্তি। মনের অর্থপূর্ণ ভাব প্রকাশ করবে, এটার নাম হচ্ছে যোগ্যতা। কেন? আসেন আমরা এগুলোকে ব্যাখ্যা করি। আকাঙ্ক্ষা মানে হচ্ছে বাক্যে পদগুলো শেষ পর্যন্ত শোনার ইচ্ছা। কারণ কেউ যদি মাঝপথে থেমে যায়, যে আমরা সবাই বই মেলায় গিয়ে, আর কিছু বলে নাই, তাহলে বাক্য কি কমপ্লিট হইলো? না। আমরা সবাই বই মেলায় গিয়ে অনেক বই কিনেছি, অনেক বই কিনেছি, এই পর্যন্ত গেলে বাক্যটা কমপ্লিট হয়। এটার নামই হচ্ছে আকাঙ্ক্ষা, শেষ পর্যন্ত শুনবার ইচ্ছা। আসক্তি কি? তাহলে আসক্তি হচ্ছে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ আপনি আপনার মতো করে এবড়ো থেবড়ো ভাবে, এলোপাথারি ভাবে শব্দ বসাইতে পারবেন না। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস। এখন বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস বলতে কি বোঝায়? বোঝায় হচ্ছে কর্তা, তারপরে হচ্ছে কর্ম, আর তারপরে হচ্ছে ক্রিয়া, এই সিকোয়েন্সটাকে মেনটেন করা। যেমন আমি বললাম যে শফিক
বই পড়ে। ঠিক আছে, শফিক কর্তা সবার আগে, বই কর্ম তারপরে বসছে, ক্রিয়া সবার শেষে বসছে, এই সিকোয়েন্স ঠিক আছে। কিন্তু যদি বলে বই শফিক পড়ে অথবা পড়ে বই শফিক, তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। এই আসত্তি মানে সুশৃঙ্খল পদবিন্যাস। আর যোগ্যতা মানে হচ্ছে একটা অর্থ থাকা, একটা কি থাকা, অর্থ থাকা। কিন্তু এটার ব্যাখ্যা আছে, সংজ্ঞায় বলছে বাক্যের ভাবগত, আমি এই কালি এখানে কেন নিতেছি, এই কালি এখানে সুন্দর লাগতেছে না, এখানে নিতে হবে অন্য কালি, তাই না? এখানে অন্য কালি নিলে সুন্দর লাগবে, লাল নেই। বাক্যের, না তা তো সুন্দর লাগতেছে না, ব্ল্যাক নেই। বাক্যের ভাবগত ও অর্থগত মিলকে যোগ্যতা বলে। এখন ভাবগত আর অর্থগত মিল আসলে কি জিনিস, চলেন দুইটা বাক্য নিই, তারপরে আমরা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি বাক্যের ভাবগত মিল আর অর্থগত মিল বলতে কি মিন করে। প্রথম বাক্য, পাখি আকাশে উড়ে। পাখি আকাশে উড়ে। দ্বিতীয় বাক্য, গরু আকাশে উড়ে। এখন আসেন এটাকে আইডেন্টিফাই করি। পাখি আকাশে উড়ে, গরু আকাশে উড়ে। দেখেন, প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা পার্টিকুলার অর্থ আছে। পাখি বললে আপনি একটা অর্থ বুঝেন, যেটা বাতাসের মধ্যে ভর করে থাকতে পারে ডানা দিয়ে, একটা মেরুদণ্ডী প্রাণী, এটার নাম হচ্ছে পাখি। ওকে। আকাশ আমাদের চোখের সামনে বিস্তৃত শূন্য, এটা হচ্ছে আকাশ। উড়ে, শূন্যের উপরে ভর করে থাকা মানে হচ্ছে ওড়া। তাহলে পাখি শব্দের যে অর্থ, আকাশ শব্দের যে অর্থ, উড়ে শব্দের যে অর্থ, সবগুলো মিলে, প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ আছে, সবগুলো মিলে একটা ভাব ক্রিয়েট করছে, তার মধ্যে কোনো সংঘর্ষ নাই, এই জন্য তার ভাবগত আর অর্থগত মিল হয়ে গেছে। কিন্তু দেখেন, গরু শব্দের যে অর্থ, আকাশ শব্দের যে অর্থ, উড়ে শব্দের যে অর্থ, তিনটা শব্দের আলাদা অর্থ, তিনটা অর্থ মিলে ভাব ক্রিয়েট করে না। ভাব হচ্ছে শব্দগুলোর আলাদা অর্থের একত্র সম্মিলন, এটার নাম হচ্ছে ভাব। গরু শব্দের আলাদা অর্থ আছে, সমস্যা নাই। আকাশ শব্দের আলাদা অর্থ আছে, সমস্যা নাই। উড়ে শব্দের আলাদা অর্থ আছে, সমস্যা নাই। কিন্তু তিনটা শব্দের আলাদা অর্থ মিলে একসাথে কোনো ভাব ক্রিয়েট করে না, এই জন্য এগুলোর অর্থ আছে মাগার ভাব নাই। তো এই হলো ভাবগত আর অর্থগত মিলের হিসাব বা মামলা। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি বলি অর্থ কি, অর্থ মানে হচ্ছে বুঝবেন শব্দের অর্থ, শব্দকে ধরে। ভাব কি, পুরো বাক্যটাকে ধরবে, অর্থাৎ সবগুলো শব্দ মিলে হলো ভাব ক্রিয়েট হয়। তো প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ আছে, সবগুলো মিলে যদি অ্যালাইন করে তাহলে ভাব ঠিক আছে, সবগুলো মিলে যদি অ্যালাইন না করে তাহলে ভাব ঠিক নেই, এই হচ্ছে ব্যাপার। তো ভাবগত আর অর্থগত মিল থাকার নাম যোগ্যতা। এটাকে আমরা শর্টকাটে, সহজ ভাষায়, আসান ল্যাঙ্গুয়েজে বলি যে একটা বাক্যের মধ্যে একটা পারফেক্ট অর্থ থাকবে। এখন বাক্যের যোগ্যতার সঙ্গে কিছু বিষয় জড়িত আছে: রীতিসিদ্ধ অর্থবাচকতা, বাহুল্য দোষ, দুর্বোধ্যতা, গুরুচণ্ডালী দোষ, উপমার ভুল প্রয়োগ, আর বাগধারার ত্রুটি। যদি কেউ এই জিনিসগুলোকে মেনটেন করতে না পারে তাহলে বাক্য তার যোগ্যতা হারায় ফেলে, অর্থাৎ এই জিনিসগুলোর কারণে বাক্য যোগ্যতা হারায়। বাক্য কি হারায়? যোগ্যতা হারায়। এই আলোচনাটা আমরা কই থেকে করতেছি সেটাও বলে দিই। এই আলোচনা আমরা করতেছি মাধ্যমিকের বই মনির চৌধুরীর নতুন ব্যাকরণ, এটা পাবেন না। মনির চৌধুরীর মনির চৌধুরীর বই 163 164 পেজ থেকে করতেছি। এই আলোচনা ওখানে পাবেন। ওখানে গেলে দেখবেন বাক্য প্রকরণ প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়ের বাক্য প্রকরণ প্রথম পরিচ্ছেদ, পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদ নাম হচ্ছে বাক্য প্রকরণ, একদম শুরুর দিকে আলোচনা পাবেন। এখন আসেন প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদা করে বুঝবো, রীতিসিদ্ধ অর্থবাচকতা কি, তারপরে বাহুল্য দোষ কি, ইত্যাদি ইত্যাদি। এক নাম্বারটা নিয়ে আলাপ করি প্রথমে, হ্যাঁ। রীতিসিদ্ধ অর্থবাচকতা, এই যে এটা এক, তারপরে এটা হচ্ছে দুই, এটা তিন, এটা ছয়, এটা সাত, এটা আট। তিন, তিনের পরে ছয় হলো কেমনে হে? আসলে কি আমি কি পাগল হয়ে যাচ্ছি? তিনের পরে হবে হলো চার, না কাউসার, এটা হলো চার, এটা পাঁচ, এটা হলো ছয়। আপনি অর্থ মিলে নেবেন, এর রীতি সিদ্ধ অর্থ। এই রীতি সিদ্ধ
অর্থবাচকতা এর অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রচলিত অর্থে শব্দকে ব্যবহার করা। এর অর্থ হলো প্রচলিত অর্থে শব্দের ব্যবহার। এখন একটা শব্দের প্রচুর অর্থ থাকতে পারে, প্রচুর। আপনি ডিকশনারি দেখলে দেখবেন একটা শব্দের সিনোনিম আছে 8টা 10টা 12টা, কিন্তু যে অর্থ মানুষ বোঝে না, যে অর্থ সমাজে প্রচলিত না, যে অর্থ আপনার অডিয়েন্স ধরতে পারবে না, আপনি ওই অর্থ ব্যবহার করবেন না। এটাই হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। আসেন ব্যাখ্যা করি। যেমন একটা শব্দ হলো তিল, তৈল নিব আমরা, তিল নিলে কঠিন হয়ে যাবে, তৈল বা তেল। তেল। আরেকটা শব্দ হলো বাধিত। এখন এই তেল আর বাধিতর মধ্যে এই তেলের ব্যাখ্যা হলো তিলজাত পদার্থ। তিল জাত পদার্থ, গ্রামার তাই বলছে। আর বাধিতের মূল অর্থ হলো বেঁধে রাখা হয়েছে এমন। এখন আপনি বলেন তো, আমাদের ভাষায় আমরা এই দুইটা শব্দকে এরকম সেম অর্থে ব্যবহার করি নাকি ভিন্ন অর্থে ব্যবহার করি? ভিন্ন অর্থে ব্যবহার করি। তেল মানে তিলজাত পদার্থ। এখন তিলজাত পদার্থ তো মাত্র তিনটা: তিল, তিসি, সরিষা। এর বাইরে তো আর নাই। এই তিল, তারপরে তিসি, আর হচ্ছে সরিষা। এর বাইরে সাধারণত তেলজাত পদার্থ তিল নাই। গ্রামার বলতেছে আপনি তিল থেকে পাইলে তেল হবে, তিসি থেকে পাইলে তেল হবে, সরিষা থেকে পাইলে তেল হবে। কিন্তু ব্যবহারিক ক্ষেত্র বলতেছে আপনি যদি অলিভ অয়েল নেন, জলপাই থেকে তেল হবে। আপনি নারিকেল তেল বানান, তেল হবে। আপনি বাদামের তেল নেন, তেল হবে। আপনি ডিজেল, পেট্রোল, অকটেন, নারিকেল তেল, সবই তেল। এর মানে তেলের যখন আপনি ব্যবহার দেখাইবেন, ব্যাপক অর্থে দেখাইবেন, এই তিলজাত পদার্থ অর্থে তেলকে ব্যবহার করলে রীতিসিদ্ধ অর্থ হারায় ফেলবে, বাক্যযোগ্যতা হারাবে। ঠিক এই উদাহরণটা খেয়াল করেন। বাধিত কথার মূল অর্থ বেঁধে রাখা হয়েছে এমন, কারণ তার বাংলা হয় হলো বাঁধ, বাঁধ যোগ ইত, বাঁধ হবে না, বাঁধ যোগ ইত, মানে বাধিত। এখন তোমার গরু আমার ফসল নষ্ট করেছে, তাই গরুটা আমার বাড়িতে বাধিত। কেউ যদি এরকম করে বলে তাহলে ভুল বললো। কেন ভুল বললো? কারণ বাধিত শব্দের অর্থ বেঁধে রাখা হয়েছে এই অর্থে বোঝায় না। সমাজে প্রচলিত অর্থ হলো কৃতজ্ঞ থাকা। আপনি এটাকে কৃতজ্ঞ থাকা অর্থে ব্যবহার করবেন, এই অর্থে ব্যবহার করবেন। বেঁধে রাখা অর্থে ব্যবহার করলে বাক্য ভুল হবে। যেমন আমরা অ্যাপ্লিকেশনের শেষে লিখি, আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানে বাধিত করবেন। সুযোগ দানে বাধিত করবেন এর মানে কি আপনি আমাকে বেঁধে রাখবেন? না, আমাকে কৃতজ্ঞ করবেন, এই অর্থে আমি এটাকে বুঝাইতে চাচ্ছি, রাইট? সো রীতিসিদ্ধ অর্থ মানে হচ্ছে অর্থ অনেক রকমের হইতে পারে, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হলো যে অর্থ মানুষ বুঝে, যে অর্থে শব্দটা সমাজে প্রচলিত, আপনি কেবল সে অর্থটাকে ইউজ করবেন। এরপর আসেন 2 নম্বর, দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা মানে হচ্ছে শব্দকে অতিরিক্ত কঠিন করে ফেলা। দুর্বোধ্যতা। যেমন ধরেন, তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। তুমি আমার সঙ্গে কি করেছো? প্রপঞ্চ করেছো। এ কথাটা ভুল। এই প্রপঞ্চ মানে হচ্ছে প্রতারণা। এখন আপনি বললেন, যারা আপনি বলছেন সে তো এটা নাও বুঝতে পারে। এজন্য তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো আপনি বইলে আরাম পাইতে পারেন, কিন্তু আপনার অডিয়েন্স বুঝবেই না, আপনার আরাম পাওয়ার দরকারই নেই। বুঝতে পারলেন কথাটা? এই জন্য আমি যখন কথা বলবো, আমি কথা বলবো আমার অডিয়েন্সকে বোঝানোর জন্য। সো আমার কথা যদি আমার অডিয়েন্স বুঝতে না পারে, বাক্য অটোমেটিক যোগ্যতা হারায় ফেলে। এই বাক্যের কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। যেমন ধরেন, আমি আপনাকে আরেকটা উদাহরণ দেখাই, সহজে বুঝতে পারবেন। কেউ যদি এরকম ব্যবহার করে, ধরেন মিন খোবাকুল কুবলয়, মিন খোবাকুল কুবলয়। এখন মিন খোবাকুল কুবলয় শব্দের অর্থ হলো এটা: মাছ পদ্ম পাতা নাড়াচ্ছে। মাছ কি নাড়াচ্ছে? মাছ পদ্ম পাতা নাড়াচ্ছে। এখন আপনি মাছ পদ্ম পাতা নাড়াচ্ছে না বলে বললেন মিন খোবাকুল কুবলয়। মিন মানে মাছ, খোবাকুল মানে নাড়াচ্ছে, কুবলয় মানে পদ্ম ফুল। তিনটা শব্দ হচ্ছে সংস্কৃত। এখন বাংলা ভাষায় সংস্কৃত শব্দ ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। ব্যবহার করা যায়, এই বৈধতা আছে। এর মানে এই না আপনি এমন একটা লেভেলে ব্যবহার করবেন যে পাগল বানায় দিবেন, ব্যাপারটা এমন না। মিন খোবাকুল কুবলয় মানে মাছ পদ্ম পাতা নাড়ায়। আপনি ব্যবহার করতে হবে সীমিত পরিসরে। এমন ভাবে সংস্কৃত শব্দের ব্যবহার করা যাবে না অবাধ ভাবে, যাতে করে আপনার বাক্য যোগ্যতা হারায় ফেলে। ঠিক আছে? তারপরে আসেন উপমার ভুল প্রয়োগ। আমরা উপমা নিয়ে একটু আলাপ করি। এটা 3 নম্বর, উপমার ভুল
প্রয়োগ। যেমন ধরেন, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, একটা বাক্য। 2 নম্বর বাক্য, মেয়েটির হরিণীর মতো চোখ দেখে আমি ভয় পেলাম। এখন বাক্যগুলোর দিকে তাকান। প্রথম বাক্য, মেয়েটির হরিণীর মতো চোখ দেখে আমি ভয় পেলাম। হরিণীর মতো চোখ, এটা হলো উপমা, কিন্তু এই প্রয়োগটা হয়েছে ভুল। হরিণীর মতো চোখ দেখলে ভয় পাওয়ার কথা না, মুগ্ধ হবার কথা, তাই না? তাহলে উপমা ঠিক ছিল, প্রয়োগটা ভুল, বুঝছেন? আপনি বলবেন মেয়েটির হরিণের মতো চোখ দেখে আমি মুগ্ধ হলাম। আবার এখানে দেখেন, আমার হৃদয় মন্দিরে আসার বিযুক্ত, হৃদয়কে মন্দির বলেছেন, এটা হলো উপমা। উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা করা, কম্পেয়ার করা। এখন আমার হৃদয় মন্দিরে উপমা আশার বিযুক্ত হলো, মন্দিরে বিযুক্ত হয় না, মন্দিরে প্রার্থনা করা যায়। তাহলে আপনি এভাবে বলতে পারেন, আমার হৃদয় মন্দিরে আমি তোমার জন্য প্রার্থনা করেছি। এবার ঠিক আছে। আচ্ছা, কেউ যদি মনে করে ভাই আমি বীজ দিয়েই শেষ করব, তাহলে হৃদয়কার মন্দির বলবে না, তাহলে সে একটু ঘুরায় বলবে, বলবে আমার হৃদয় ভূমিতে বা আমার হৃদয় ক্ষেত্রে আশার বিযুক্ত হলো। অর্থাৎ এপাশে বীজ রাখলে এপাশে হৃদয়কে মন্দির না বলে ক্ষেত্র বা ভূমি বলো। আর যদি হৃদয়কে মন্দির বলো উপমার মধ্যে, তাইলে আর এপাশে বিযুক্ত হওয়ার কথা বলো না, এপাশে প্রার্থনার কথা বলো, পূজা অর্চনার কথা বলো। অর্থাৎ যার সাথে যে যায়, যার সাথে যাকে ম্যানেজ করানো যায়। আপনি উপমা দিচ্ছেন ঠিক, কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিং এ ভুল। এগুলো হচ্ছে বাক্যকে যোগ্যতা হারা করে ফেলে। এরপর বাহুল্য দোষ। বাহুল্য দোষ মনে হয় আলাদা করে বলা লাগবে না, আমরা একটু আগে দেখে আসছি প্রয়োগ ও প্রয়োগের মধ্যে প্রয়োজন অতিরিক্ত শব্দ ব্যবহার, গুরুচণ্ডালী দেখে আসছি, এটা বলা লাগবে না। সাধারণ চরিত্র একত্র করে ফেললে সেটা গুরুচণ্ডালী হয়। আর বাগধারার ত্রুটি মানে হচ্ছে বাগধারা শব্দ পরিবর্তন করে ফেললে বাক্য তার যোগ্যতা হারায় ফেলে। একটা ভাষায় বাগধারা একদিনে বা 2 দিনে তৈরি হয় না, এটা আপনারা জানেন। বাগধারা তৈরি হওয়ার জন্য সময় লাগে। যেমন দেখেন, রামায়ণ থেকে আপনি একটা বাগধারা পাইছেন কি, ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রু কে? বিভীষণ। এখন কেউ বলল, মনে করেন ঘরের শত্রু মীর জাফর, সে ভুল বলল। মীর জাফর নিঃসন্দেহে ঘরের শত্রু ছিল, কিন্তু বাগধারা হিসেবে এটার ইউজ নাই। মীর জাফর ইটসেলফ একটা বাগধারা বিশ্বাসঘাতক করতে ইউজ করা হয়। কিন্তু বিভীষণ যেরকম আপনজনের বিপক্ষে গেছে, মীর জাফর আপনজনের বিপক্ষে গেছে, বাট আমাদের ভাষায় বাগধারাটা তৈরি হয়েছে বিভীষণকে দিয়ে, মীর জাফরকে দিয়ে না। আপনি এটা করলে ভুল করবেন। আবার যেমন দেখেন, কেউ যদি বলে আদা জল খেয়ে লাগা, ঠিক আছে, কিন্তু কেউ যদি বলে আদা পানি খেয়ে লাগা, আদা পানি খেয়ে লাগা, এটা ভুল। আচ্ছা, ধরেন আমি বললাম তুমি তো অমাবস্যার চাঁদ হয়ে গেছো। অমাবস্যার কি হয়ে গেছো? অমাবস্যার চাঁদ হয়ে গেছো। এখন চাঁদ শব্দের প্রচুর সমার্থক শব্দ আছে। কেউ বললো তুমি তো অমাবস্যার চন্দ্র হয়েছো, ভুল। তুমি অমাবস্যার সোম হয়েছো, ভুল। তুমি অমাবস্যার শশাঙ্ক হয়ে গেছো, এটাও ভুল। বাগধারা ভাষার ঐতিহ্য, তার শব্দ চাইলেই চেঞ্জ করা যায় না, এটা ঠিক না। এখন আসেন বাক্যের প্রকারভেদ, সরল, জটিল, যৌগিক। আমরা এটাকে একটু অন্যভাবে দেখব, তাইলে আপনার জন্য এটা বুঝতে সুবিধা হবে। তারপরে এখানে রূপান্তর আছে, এগুলো দেখাইলে আপনি সহজে বুঝতে পারবেন। আসেন আমরা একটু অন্যভাবে দেখি কিভাবে। আর একটু বলে দেই, এই সরলটাই কিন্তু ইংলিশের এই সিম্পল সেন্টেন্স। যারা ইংরেজি জানেন তারা বাংলা জানেন। যৌগিকটা হচ্ছে ইংরেজির কমপ্লেক্স বাক্য। আর জটিল, সরি, সিরিয়াল লিখে ফেলেছি, যেটা হলো আপনার যৌগিক সেটা হচ্ছে কম্পাউন্ড, যেটা জটিল সেটা হচ্ছে আপনার কমপ্লেক্স। ওকে, তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আমরা এটাকে একটু অন্যভাবে পড়ি, বাক্যকে চেনার উপায়টা একটু বলে দেই। ইংলিশে দেখবেন অনেক টিচার ক্লজ মার্কার দিয়ে পড়ায়। এখন ধরেন সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ, এটা দিয়ে যদি বোঝানো যায় বা বোঝানোর কেউ চেষ্টা করে, ব্যাপারটা কঠিন হয়। বাংলা যদি আমি আপনাকে অধীন খণ্ড বাক্য, স্বাধীন খণ্ড বাক্য, এই টার্মগুলো বলি, আপনার কঠিন লাগবে। আপনি রেদার সহজে বুঝবেন। এই হলো সরল বাক্যের লক্ষণ, এই হলো
জটিল বাক্যের লক্ষণ, আর এই হলো আপনার যৌগিক বাক্যের লক্ষণ। কিরকম? আমি ক্লজ মার্কার গুলো লিখে দিই, আপনি কখন বুঝবেন এটা বাক্য জটিল হয়ে গেছে। যদি বাক্যের ভিতরে আপনি দেখেন যে, সে, যিনি, তিনি, যখন, তখন, যেমন, তেমন, যা, তা, তারপরে হচ্ছে যার, তার, যদি, তবে অথবা যদি, তবু বা তবুও, তারপরে হচ্ছে যেখানে, সেখানে, তারপরে ধরেন যেহেতু, সেহেতু ইত্যাদির ব্যবহার হয়, তখন বুঝবেন না জটিল বাক্য। আর যদি দেখেন ইংরেজির এই ফ্যান বয়েসটা আছে, ফ্যান বয়েস মানে হচ্ছে ফর, তারপরে আপনার হচ্ছে অ্যান্ড, তারপরে নেদার আছে অথবা নর আছে, তারপরে এই বাট আছে, অর আছে, ইয়েট এন্ড সো, এগুলো থাকে, তখন বুঝবেন এটা যৌগিক বাক্য। অর্থাৎ এটাকে আসলে বাংলায় বলি অনেকটা ওই রকম, যোজক যদি থাকে মানে এবং, ও, আর, তারপরে কিন্তু, তারপরে সুতরাং, হয়তো, তারপরে হচ্ছে নয়তো, বা, অথবা, তারপরে হচ্ছে কিংবা, তারপরে হচ্ছে তথাপি, এগুলো যদি ব্যবহার হয়, অথবা তাই, এই যে এটা, এগুলো যদি ব্যবহার হয়, তাহলে বুঝবেন এটা হচ্ছে যৌগিক বাক্য। এখন তাহলে সরল কোনটা? সরল হচ্ছে, আমি বলবো জটিল এবং যৌগিকের কোনো আলামত যদি আপনি দেখতে না পান, কোনো লক্ষণ যদি দেখতে না পান, তখন এটা হয়ে যাবে সরল বাক্য। তাহলে বলে দিলাম, জটিল ও যৌগিকের কোনো আলামত না থাকলে, কোনো আলামত না থাকলে সেটি সরল বাক্য। সেটি কি বাক্য? সেটি সরল বাক্য। এখন আমি এক্সাম্পলে যদি না নিতে পারি, আপনারা বোঝানো যাবে না, আপনি বুঝবেন না, এক্সাম্পল ছাড়া আপনি বুঝবেন না। তো চলেন আমরা উদাহরণ দিয়ে এগুলোকে একটু ব্যাখ্যা করি, আর আপনারা এটা এই ছকটা মুখস্থ করবেন আর কি। এখান থেকে একটা কথাও যেন বাদ না যায়, পুরো কথাটা মুখস্থ করবেন, পুরো ছকটা মুখস্থ করলে আপনি দেখবেন, আপনি যখন প্র্যাকটিসে যাবেন আপনার কাছে খুব সহজ মনে হবে। আসেন আমি আপনাকে একটু অল্প করে প্র্যাকটিস করাই দিই এখানে, দিয়ে তারপরে আপনি স্লাইডের প্র্যাকটিসে যাই। কেউ একজন বলল যে সত্য কথা না বলে বিপদে পড়েছি, সত্য কথা না বলে কিসে পড়েছি? বিপদে পড়েছি। এখন আপনি বলেন তো এখানে কি লক্ষণ আছে? জটিলের এখান থেকে কোনো কিছু আছে? নাই। যৌগিকের কোনো কিছু আছে? নাই। দ্যাট মিন্স এই বাক্যটা একটা সরল বাক্য। সত্য কথা না বলে বিপদে পড়েছি। আমি বললাম জটিল করেন, আপনি জটিল করতে হলে দেখেন কারণ খুঁজবেন, বিপদে পড়ার কারণ কি? সত্য কথা না বলা। তো কারণ প্রকাশ করে এখান থেকে কোনটা দিয়া? যেখানে সেখানে দিয়ে স্থান বোঝায়, যখন তখন দিয়ে সময় বোঝায়, যেমন তেমন দিয়ে ধরন বোঝায়, যিনি তিনি দিয়ে ব্যক্তি বোঝায়, যেহেতু সেহেতু দিয়ে কারণ বোঝায়। এই যে পাইছি মামার বাটা। তাহলে আমি বলবো, যেহেতু সত্য কথা বলিনি, যেহেতু সত্য কথা বলিনি, সেহেতু বিপদে পড়েছি, সেহেতু বিপদে পড়েছি। এখন খেয়াল করে দেখেন, আপনি এখানে সত্য কথা না বলার কারণ হিসাবে বলছেন বিপদে পড়া। খুব সহজ। কারণ আপনি বিপদে পড়তেন না যদি আপনি সত্য কথা বলতেন। আমার কথা কি বুঝছেন? আপনি সত্য কথা যদি বলতেন তাইলে বিপদে পড়তেন না। দ্যাট মিন্স, খুব সিম্পল একটা জিনিস যদি আপনি এখানে করেন, লক্ষ্য করেন, তাহলে আপনি এই জিনিসটাকে কাভার করে নিতে পারবেন। কিভাবে কাভার করে নিতে পারবেন? আপনি দেখবেন বাক্যের ভিতরে অর্থগতভাবে কি আছে, তাইলে আপনার এটা কাভার করা খুব সহজ, খুব সহজ। ওকে, অর্থগতভাবে কি আছে সেটা দেখলেই আপনি সহজে বুঝে ফেলতে পারবেন, আর কোনো ঝামেলা নাই। কথা কি বুঝাতে পারলাম আপনাকে? অর্থটা খেয়াল করবেন, অর্থটা, অর্থ যে বুঝতে পারে সে সমস্ত কিছু তার দিয়ে সম্ভব। এখন আসেন, সত্য কথা না বলে বিপদে পড়েছে, যেহেতু সত্য কথা বলিনি সেহেতু বিপদে পড়েছি, এটা হলো আপনার জটিল বাক্য। এখন আসেন আমরা যদি এটাকে যৌগিক করি, তাহলে আমরা কি লিখবো? আমরা বলবো সত্য কথা বলিনি,
তাই বিপদে পড়েছি। কারণ তাই দিয়ে কারণ নির্দেশ করে। সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি। ওকে, খুব সিম্পল। এগুলো পারবেন, একটু কঠিন একটা স্টাইল আছে, ওইটা আসলে আর পারবেন না। আসেন সেটা একটু দেখাই দিই। একটা সরল বাক্য নেই, যে মনোযোগী ছাত্ররাই পড়াশোনা করে। তাহলে আপনি বুঝতেছেন সরল বাক্য আছে, আপনি বলবেন যেসব ছাত্র মনোযোগী সেসব ছাত্র পড়াশোনা করে। যারা তারা থেকে আসছে আর কি, যারা তারাকে যদি আপনি আরেকটা ফরম্যাটে নেন তাহলে যেসব সেসব বলতে পারবেন। আমি লিখে দিই এটা, নইলে আবার পরে বলেন ভাই বলে নাই কিন্তু লেখছে, ব্যবহার করছে কিন্তু ভাই বলে নাই। যেসব সেসব। এখন আপনি বললেন যে সকল বা যেসব, যে সকল দিয়েই করি বা যেসব দিয়েই করি, যেসব ছাত্র মনোযোগী সেসব ছাত্র পড়াশোনা করে, পড়াশোনা করে। এখন যদি আমি এটাকে যৌগিক বানাইতে চাই তাহলে কি বলবো বলেন? এখানে একটা প্যাচ হয়ে গেল, রাইট? প্যাচটা হলো এই, আমি ছাত্রদের সবাইকে মিন করি নাই, একটা অংশকে নিছি। তাহলে অংশকে ধরে আমি এখানে কিছু কথা ধার করব, আমি বলবো কিছু ছাত্র মনোযোগী এবং তারা পড়াশোনা করে, এটা অতিরিক্ত কথা। কিছু ছাত্র মনোযোগী এবং তারা পড়াশোনা করে, ব্যাস। এবং একই ক্যাটাগরির আরেকটা বাক্য আছে, সেটা আপনাদের দেখাই দিই, যে মাংসভোজী পশু অত্যন্ত বলবান। মাংস ভোজী পশু অত্যন্ত বলবান। তাহলে আমি এখানে বলবো যেসব পশু মাংসভোজী সেসব পশু অত্যন্ত বলবান। আর এখানে এসে বলবো কিছু পশু মাংসভোজী, কারণ সব পশু মাংস খায় না। কিছু পশু মাংসভোজী এবং তারা অত্যন্ত বলবান। এই যে এখানে কিছু পশু আনলাম, এই যেখানে কিছু ছাত্র আনলাম, এটা আনছি এই কারণে, একটা বিশাল অংশ থেকে যদি আপনি একটা পার্টকে আলাদা করেন তখন আপনার এই কথাটা লাগবে। ফর এক্সাম্পল, বিদ্বান ব্যক্তিরা সম্মানিত হন, তাই আপনি বলবেন যেসব ব্যক্তি বিদ্বান সেসব ব্যক্তি সম্মানিত হন, অথবা যারা বিদ্বান তারা সম্মানিত হন। এরপরে আসা যৌগিকে বলবেন কিছু মানুষ বিদ্বান এবং তারা সম্মানিত হন, কারণ সমস্ত মানুষ বিদ্বান না। আপনি যদি একটা অংশকে কাভার করেন বিরাট পার্ট থেকে, তখন এই কিছু দিয়ে যৌগিক বাক্য করা লাগে। আশা করি আপনাকে রিচ করতে পারছি। এখন বাকি কথা নিয়ে আলাপ করি, চলেন। এগুলো একটু দেখাই দেই, এটা আলাদা করে লাগবে না। অর্থানুসারে 5 প্রকার বিবৃতিমূলক, এটাকে ইংলিশে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ, যেমন ঢাকা বড় শহর, ঢাকা বড় শহর। প্রশ্নবোধক বাক্য, এটাকে বলে ইন্টারোগেটিভ, এটার উদাহরণ দেওয়া লাগবে না, আমি জানি। যেমন তুমি কি আমাকে ভালোবাসো। প্রার্থনা, আদেশ, এই দুইটাকে ইংরেজিতে এটাকে বলে হচ্ছে আপনার অপারেটিভ বাক্য, আর এটাকে বলে হচ্ছে আপনার ইম্পারেটিভ বাক্য। আপনি চাইলে দুটাকে বাংলায় একসাথে বলতে পারেন অনুজ্ঞাসূচক বাক্য, কোনো সমস্যা নেই। অনুজ্ঞাসূচক, কারণ অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ, অনেক কিছু এখানে আছে, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, ইচ্ছা, প্রার্থনা। এরপরে আবেগসূচক বাক্য, এটাকে ইংলিশে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সকল সব বাক্যের মধ্যে আপনার ওয়াও, নাইস, হ্যাঁ এগুলো থাকে আর কি। হ্যাঁ, কেউ যদি বলে যে আহ কি ঠান্ডা, আহ কি ঠান্ডা, এগুলো। ওকে, পারবেন এগুলো, অসুবিধা নেই। এখন আসেন আমরা একটু দেখি। ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, এটা হলো আপনার কমলাকান্তের জবানবন্দি থেকে আসছে, বঙ্কিমচন্দ্রের লেখা। ফরিয়াদি মানে বাদী, মামলার বাদী। প্রসন্ন গোয়ালিনী মানে হচ্ছে একটা মানুষের নাম। তাহলে যে ফরিয়াদি সে প্রসন্ন গোয়ালিনী, যে ফরিয়াদি সে প্রসন্ন গোয়ালিনী। আচ্ছা, আমি যে গান গাই তা যৌবনের গান, সরল বাক্য, আমি যৌবনের গান গাই। আমি যৌবনের গান গাই, সিম্পল। আচ্ছা, সরল বাক্য, তিনি আমাকে 50 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। তিনি আমাকে 50 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। তিনি আমাকে 50 টাকা দিলেন
50 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। দেখেন এখানে দুই পাশে স্বাধীন খণ্ড বাক্য বা স্বাধীন বাক্য তৈরি হয়েছে। বাড়ি যেতে বললেন, যে বাড়ি যেতে বললেন স্বাধীন বাক্য, তিনি আমাকে 50 টাকা দিলেন স্বাধীন বাক্য। ওকে। তো যৌগিক বাক্যের বেলায় আমরা জানি যোজকের এপাশেও স্বাধীন বাক্য লাগে, এপাশেও স্বাধীন বাক্য লাগে। এরপরে আসেন, মা ছিল না সুতরাং কেউ তার চুল বেঁধে দেয়নি, সরল বাক্য। এটা যৌগিক অবস্থায় আছে, আপনি সরল বাক্যে বলবেন মা না থাকায় কেউ তার চুল বেঁধে দেয়নি। মা না থাকায় কেউ তার চুল, ওইটা খোপা আসছে, কেউ তার খোপা বেঁধে দেয়নি। কেউ তার খোপা বেঁধে দেয়নি, এটা সরল অবস্থায় আছে। এটার একটা খুব চমৎকার জটিল বাক্য আছে, আসেন দেখাই। এটা একটা জটিল বাক্য হবে এরকম: মা ছিল না বলে, মা ছিল না বলে কেউ তার চুল বা খোপা বেঁধে দেয়নি। এটা কিন্তু জটিল বাক্য। আপনার দেখলে মনে হবে এটা সরল বাক্য, কিন্তু এটা জটিল বাক্য। কেন জটিল বাক্য? দেখেন, এ মা ছিল না বলে, এই যে বলে, এই অনুসর্গ হিসাবে ইউজ হয়েছে। অসমাপিকা ক্রিয়া যদি অনুসর্গের ভূমিকা নেয় তখন সেটা জটিল বাক্য হয়ে যায়। কারণ দেখেন, মা ছিল না বলে, এখানে বলে মানে কিন্তু বলা না, কাজ না, মা না থাকার কারণে, ঠিক না? তো অসমাপিকা ক্রিয়া যদি অনুসর্গের ভূমিকা নেয় তখন ওই বাক্যটাকে জটিল ধরতে হয়, এটাও কিন্তু জটিল বাক্য। আচ্ছা, আর এখানে মা ছিল না সুতরাং কেউ তার চুল বেঁধে দেয়নি, আমরা এটাকে সুতরাং এর জায়গায় তাই দিয়েও করতে পারি, মা ছিল না তাই কেউ তার চুল বেঁধে দেয়নি। আচ্ছা, এরপরে আসেন, যদি আমি তাকে অনেক নিষেধ করেছি তথাপি কোনো ফল হয়নি, তাহলে যদিও আর তথাপি দিয়ে করছে বা তবুও দিয়ে করছে। যৌগিক বাক্য হবে আমি তাকে নিষেধ করেছি কিন্তু কোনো ফল হয়নি। এই যে আমি তাকে অনেক নিষেধ করেছি, তারপর এখানে কিন্তু দিবেন, কিন্তু কোনো ফল হয়নি, শেষ। তিনি বিদ্বান বটে কিন্তু বড়ই দুর্বিনীত, জটিল বাক্য। যদিও তিনি বিদ্বান, যদিও তিনি, যদিও তিনি বিদ্বান বটে, বিদ্বান বটে তবুও বড়ই দুর্বিনীত, ব্যাস। এরপরে আসেন আমরা এখান থেকে একটু প্র্যাকটিস দেখব। নিচের কোনটি যৌগিক বাক্য? দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না, পরিষ্কার সরল বাক্য এটা, একদম পাক্কা সরল বাক্য। দোষ স্বীকার করলে তোমাকে কি করা হবে না, শাস্তি দেওয়া হবে না, সরল বাক্য। চাইছে যৌগিক। তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন, যৌগিক। মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করে, এটাও হলো। তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন, সরল। দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না, এটা হচ্ছে আপনার সরল। মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করেন, সরল। ছেলে চঞ্চল তবে মেধাবী, এটা যৌগিক। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এখানে হলো যিনি আর হলো তিনি, লক্ষণ দেখে বলে দিবেন, এটা হচ্ছে জটিল বাক্য। তাতে সমাজ জীবন চলনা বাক্যের অস্তিবাচক রূপ, মানে অস্তিবাচক মানে হ্যাঁ বোধক আর কি, মানে অ্যাফার্মেটিভ রূপ। তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে, তাতে সমাজ জীবন চলে কি, তাতে সমাজ জীবন কি হয়ে পড়ে, অচল হয়ে পড়ে। এরপরে আসেন, বাক্যের দুটি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা বিধেয়। উদ্দেশ্য যা সম্পর্কে বলা হয়, আর বিধেয় হচ্ছে যা বলা হয় উদ্দেশ্য সম্পর্কে। যেমন আমি বললাম হামজা একজন জনপ্রিয় ফুটবলার, তাহলে আপনি হামজা এখানে উদ্দেশ্য, আর জনপ্রিয় ফুটবলার এটা হচ্ছে বিধেয়। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো নির্দেশাত্মক বাক্য। নির্দেশাত্মক বাক্য মানে এটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স। নির্দেশাত্মক বাক্য মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? এই যে আসক্তি, এটার অর্থ হচ্ছে এডিকশন, বানান খেয়াল করবেন। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, নেতিবাচক। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, এটা হলো নেতিবাচক রূপ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙলো, এটি কোন ধরনের বাক্য? তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙলো, তাহলে সখিনা বিবির কপাল ভাঙলো এটা হচ্ছে স্বাধীন খণ্ড বাক্য। তুমি আসবে বলে হে স্বাধীনতা, এটা অধীন খণ্ড বাক্য। এখানে কবিতার লাইন তো, এখানে কোনো কিছু ইউজ করেন নাই তিনি, তাহলে একটা স্বাধীন একটা অধীনে হয়েছে, এটা হলো মিশ্র বা জটিল। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। আপনার দেখে এটা সরল বাক্য মনে হবে, কিন্তু বলে অসমাপিকা ক্রিয়া যদি অনুসর্গের ভূমিকা নেয় এটাকে জটিল বলা বেশি যুক্তিযুক্ত। আর সরল হবে মা না থাকায় কেউ তার চুল বেঁধে দেয়নি।
যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, যেই সেই, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা মিশ্র বাক্য। মিশ্র বাক্যের আরেক নাম হচ্ছে জটিল বাক্য। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে, এখানে যেহেতু আর সুতরাং এর জায়গায় সেহেতু হইতে পারতো, সুতরাং দিছে, একই কথা, এটা জটিল বাক্য। বুঝতে পারছেন কথা, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্সি তৈরি করছে। এরপরে মিনা বলেছিল আগামীকাল আসবে। মিনা বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর অর্থ কি অর্থে? মিনা বলেছিলে আগামীকাল, তুমি না বলেছিলে হবে, এটা এটা মিনা না তুমি। তো তুমি না বলেছিলে আগামীকাল আসবে, হ্যাঁ বাচক, এখানে না দিয়ে নেগেটিভ কোনো কিছু মিন করা হয় না। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, হ্যাঁ বাচক। ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কি বিপদ, এবার কি কি হচ্ছে? বিরক্তি, বিপদ, রাগ, ভয়, এটা বিরক্তি প্রকাশ করতেছেন, ভিক্ষুকের উপর বিরক্ত হয়েছি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, কিন্তু আছে, সুতরাং এটা হয়ে যাবে যৌগিক বাক্য। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়? তুই বাড়ি যা, কাল একবার এসো, দূর হোক, ক্ষমা করো মোর অপরাধ, এটা প্রার্থনা। দূর হোক ধিক্কার, আদেশ, তুই বাড়ি যা আদেশ, কাল একবার এসো এটা অনুরোধ। কাল একবার এসো অনুরোধ। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। এটা কোন ধরনের বাক্য? পরিষ্কার সরল বাক্য, এটা বিবৃতি অবস্থায় আছে। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে? সমধাতুজ কর্ম মানে হচ্ছে, দেখেন, দারুণ এক খেলা খেলেছি। দারুণ এক খেলা খেলেছি, খেলা এটার ধাতু হচ্ছে খেল, খেলেছি এটার ধাতু হচ্ছে খেল। তো একটা ধাতু থেকে যদি কর্ম এবং ক্রিয়া দুটোই আসে, ওই বাক্যকে সমধাতুজ কর্মের বাক্য বলে। সম মানে হচ্ছে সমান, ধাতুজ মানে হচ্ছে ধাতু থেকে জন্ম, মানে সমান ধাতু থেকে জন্ম, অর্থাৎ ক্রিয়ার ধাতু আর কর্মের ধাতু যদি সমান হয়ে যায় এটাকে সমধাতুজ কর্ম বলা হয়। এখন দারুণ এক খেলা খেলেছি, খেলেছি ক্রিয়াপদ, কি খেলেছি? খেলা। দুটোর ভিতরেই একটা ধাতু আছে, সেটা হচ্ছে খেল। ঠিক এখানে সে যে চাল চেলেছে, তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না। এই যে চাল আর চেলেছে, দুটোর ধাতুই হচ্ছে চাল। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? একটি জটিল ও একটি সরল বাক্যে একটি সংযুক্ত একটি বিযুক্ত, দুটি সরল বাক্যে সাহায্য করুন, দুটি মিশ্র বাক্যে সাহায্য করুন, দুটি সরল বাক্যে সাহায্য করুন, অর্থাৎ পরস্পর দুই পাশেই দুইটা স্বাধীন বাক্য থাকে। এরপরে আসেন আমরা বানান নিয়ে কথা বলবো। বানান নিয়ে কথা বলার আগে আপনাদেরকে আমি দু তিনটা জিনিস একটু বেসিক নিয়ে আলোচনা করে দিব। এই বেসিকটা যদি বলে দিই তাহলে আপনি পুরো বানানের জার্নিটা খুব সহজে করতে পারবেন আর কি, মানে আপনার টাইমও বাঁচবে, আপনি বুঝতে পারবেন সহজে। প্রথম কথা হচ্ছে, আমাদের ভাষায় উৎসের বিচারে যে শব্দগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে তৎসম। তো মনে রাখেন, এই যে দীর্ঘ স্বর, যেটা দীর্ঘ স্বর, দীর্ঘ স্বর মানে দীর্ঘ ই আর দীর্ঘ উ, এটাকে মিন করতেছি। এই দীর্ঘ স্বরটা মনে রাখবেন তৎসম শব্দ ছাড়া অন্য কোথাও হয় না। তৎসম শব্দ ছাড়া অন্য কোথাও হয় না। বাস, দীর্ঘস্বর লক হয়ে গেল। এরপর আসেন হ্রস্ব স্বর। হ্রস্ব স্বর মানে হ্রস্ব ই আর হ্রস্ব উ। এটা কোথায় হয়? এটা তৎসম শব্দেও হয়, প্লাস অতৎসম শব্দেও হয়। আমি প্রশ্ন করবেন অতৎসম শব্দ কোনগুলো? অতৎসম বলতে বাকি যত ক্যাটাগরি আছে সবগুলোই অতৎসম, অর্থাৎ তদ্ভব, দেশি বিদেশি। এই অতৎসম মানে হচ্ছে তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এবং ধরতে পারেন মিশ্র শব্দ। তাহলে এখন আপনি বলেন তো, আমাদের ভাষায় হ্রস্ব স্বরের ব্যবহার বেশি হবে না দীর্ঘ স্বরের ব্যবহার বেশি হবে? নিঃসন্দেহে হ্রস্ব স্বরের ব্যবহার বেশি হবে, কারণ বাংলা ভাষার সব থেকে বেশি শব্দ হচ্ছে তদ্ভব, তারপরে হচ্ছে তৎসম। আবার দেখেন হ্রস্ব স্বরটা তৎসম শব্দও হয়, অতৎসম শব্দও হয়, দ্যাট মিন্স হ্রস্ব স্বরের খুব পাওয়ার। দীর্ঘ স্বরে শুধুমাত্র তৎসম শব্দ, আর হ্রস্ব স্বর দুই জায়গাতেই যায়, তৎসমতেও যায় অতৎসমতেও যায়। এখান থেকে ডিসিশন যেটা পাইলাম সেটা হচ্ছে এই, আপনি দীর্ঘস্বর ধরতে পারেন আমাদের বাংলা ভাষার সর্বোচ্চ 5 to 10% শব্দে এই দীর্ঘস্বরের ব্যবহার আছে, আর হ্রস্বস্বরের ব্যবহার বাকি 90 to 95% শব্দেই হ্রস্বস্বরের ব্যবহার হয়। এই জায়গাটাতে মনে রাখবেন, তাইলে সহজ হয়ে যাবে।
এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাইয়া তাহলে তৎসম শব্দ চিনবো কেমনে? তৎসম শব্দ চিনবার অনেক উপায় আছে, তার মধ্যে একটা সহজ উপায় হচ্ছে বানান দেখে তৎসম শব্দকে আইডেন্টিফাই করতে পারা। যেমন ধরেন কোন শব্দের বানানে যদি আপনি এগুলো দেখেন, যে বানানটা লেখা হয়েছে হলো এই ক্ষিয় দিয়ে, তারপরে এই যে ব্রাহ্মণ যেটা ওকে দিয়ে, তারপরে হচ্ছে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য আছে, তারপরে এই র যোগ মূর্ধন্য আছে, তারপরে ধরেন হচ্ছে আপনার এই রি আছে, রি কার আছে, তারপরে যত রকমের ফলা সবগুলো ফলা আছে, তারপরে ধরেন যে রেফ আছে, তারপরে ধরেন যে এই যে হ, তার সাথে ন আছে, এরপরে হ, তার সাথে নিচে ন আছে, তাহলে আপনি ধরবেন ওই শব্দটা নিঃসন্দেহে তৎসম। এটা দিয়ে যেমন ধরেন ক্ষমা, এটা তৎসম শব্দ। এটা দিয়ে যদি হয় ব্রাহ্মণ, এটাও কি শব্দ? তৎসম শব্দ। এটা দিয়ে ধরেন আপনি বলেন যে পাষাণ, তৎসম। এটা দিয়ে আপনি বলেন হচ্ছে মূর্ধন্য দিয়ে একটা কিছু বললেন, ধরেন হচ্ছে আপনি বললেন মূর্ধন্য দিয়ে কি বলা যায়, ধরেন আপনি বলেন হচ্ছে পানি, পানি শব্দের অর্থ হচ্ছে হাত। এবার এখানে বলেন হচ্ছে কারণ, এখানে আপনি বলেন হচ্ছে ঋষি, এখানে বলেন হচ্ছে তৃণলতা বা কৃষক। ফলা দিয়ে আপনি যতগুলো ফলা আছে মনে করেন বলেন স্বাধীন, স্বামী ইত্যাদি। রেফ দিয়ে বলেন হচ্ছে মনে করেন বর্ষা, এটা দিয়ে মনে করেন বলেন হচ্ছে চিহ্ন, এটা দিয়ে মনে করেন নিচে তো মূর্ধন্য বলেন অপরাহ্ন। এগুলো সবগুলো তৎসম শব্দের লক্ষণ। এখন এর বাইরে তৎসম শব্দ হয় না আমি কিন্তু বলি নাই। আপনি জানেন যে মূর্ধন্য ষ ডেফিনেটলি শুধু তৎসম, এর বাইরে আর কোথাও হয় না। কিন্তু দন্ত স প্লাস তালব্য স, এটা তৎসমতেও যায় প্লাস অতৎসমতেও যায়। এটা তো আপনি জানেন, তাই না? ঠিক এখানে একই কথা আরেকভাবে প্রযোজ্য। এই মূর্ধন্য যে আছে ও শুধু তৎসম, আর দন্তন্য ও তৎসমতেও বসে প্লাস অতৎসমতেও বসে, এই কথাটা পাশাপাশি খেয়াল রাখবেন। এখন আসেন আমরা রুলসে ঢুকি, তাহলে সহজ হয়ে যাবে। যে সকল তৎসম শব্দে রস্বই দীর্ঘ রস্য দীর্ঘ, খেয়াল করে দেখেন, অর্থাৎ রস্ব স্বর আবার দীর্ঘ স্বর উভয় শুদ্ধ, সে সকল শব্দে রস্ব স্বর ব্যবহার হবে। অর্থাৎ আপনি রস্বই দিলেও হবে, দীর্ঘই দিলেও হবে, কিন্তু আপনি রস্বই দিবেন। রস্যও দিলেও হবে, দীর্ঘও দিলেও হবে, আপনি কি দিবেন? আপনি রস্যও দিবেন। এর মানে রস্বস্বর প্রচন্ড প্রভাব ফেলতেছে, রস্বস্বর ডমিনেট করতেছে। ওই যেখানে বলছিলাম না, এই যে এখানে দেখাইছিলাম দীর্ঘস্বর মাত্র 5 to 10% শব্দ বহাল আছে, বাদ বাকি জায়গায় নাই। ওকে, এই যে এটাই এখানে বলছে আর কি। যেমন কিংবদন্তি, চুল্লি, ধরনী, পল্লী, এগুলোতে দীর্ঘস্বর দিলে হয়, বাট আপনি রস্বস্বর দিবেন। এরপরে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, আমরা তো রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব উচ্চারণ করে ফেলি। যেমন আদর্শ ছেলে বলি, এটা হবে আদর্শ ছেলে। কার্যালয় হবে না, হবে কার্যালয়। ধম্ম হবে না, হবে ধর্ম। কম্ম হবে না, হবে কর্ম। এরপরে আসেন সন্ধির একটা নিয়ম আছে, এটা একটু না দেখাইলে বুঝবেন না। সন্ধি যখন আমরা করি তখন অনুস্বার এবং এই দুইটার ব্যবহার নিয়ে আমাদের মধ্যে কিছু ভেজাল আছে না। বলছে সন্ধির ক্ষেত্রে যদি এই ক, খ, গ, ঘ এগুলো যদি পরে থাকে, এ পাশে যদি অন্য কোনো কিছু থাকে আর কি, সেক্ষেত্রে এ পাশে যে মটা থাকবে এটা আলটিমেটলি অনুসারে রূপান্তর হয়ে যাবে। বুঝেন নাই? দেখেন আপনি বলবেন হচ্ছে অহম যোগ কার, এই যে শেষে ক আছে, এখন অহম আপনি লিখবেন হচ্ছে অহংকার। দেখেন তো এখানে কার ঠিক আছে, অহ ঠিক আছে, খালি মটা অনুসার হয়েছে। তো সন্ধির ক্ষেত্রে বলছে শেষে যদি ক খ গ ঘ থাকে, আগের ম অনুসার হয়ে যায়। ঠিক দেখেন এই হলো সম, তারপরে গীত। আপনি যখন এখানে লিখবেন তখন আপনি লিখবেন হচ্ছে সঙ্গীত। তাহলে গীত এখানেও ছিল, এখানেও আছে, স এখানেও ছিল, এখানেও আছে, খালি ম যেটা এটা অনুসার হয়ে গেছে, এটাই বলছে। কারণ সন্ধিবদ্ধ শব্দ না হয়ে কোনো সমস্যা নাই। যেমন অঙ্ক শব্দটা আপনি এভাবে লিখতে পারবেন না, কারণ অঙ্ক সন্ধিবদ্ধ না। আপনি অঙ্ককে এভাবে লিখতে হবে। আপনি শৃঙ্খলা বানানটাকে যখন লিখবেন, এটাকে দিয়ে তারপরে খ দিয়ে লিখবেন, এখানে আবার অনুস্বার মারার চান্স নেই, কারণ এটা সন্ধিবদ্ধ না, এটা বলছে। বুঝতে পারছেন আমার কথা? এই যে এই রুলটা এই জায়গায় আসছে, সো এটা এক ব্যাপারে খুব সতর্ক থাকবেন। এরপরে আসেন, এখানে বলছে ইন প্রত্যয়ন্ত শব্দ। এই লম্বা রুল পড়লে আপনি পাগলা হয়ে যাবেন, আমি আপনাকে সহজ করে বলি। এ হলো প্রতিযোগী, তারপরে যদি তা হয় তখন এই যে দীর্ঘ ইকারটা আছে রস্যই হয়ে যাবে, হবে হচ্ছে প্রতিযোগিতা। তারপরে মনে করেন এই পাশে আছে হচ্ছে মন্ত্রী,
এ পাশের সভা হয়ে যাবে হচ্ছে মন্ত্রিসভা। এরপরে ধরুন এই পাশে আছে হচ্ছে প্রাণী, তারপরে মনে করেন আছে হচ্ছে আহ জগৎ। এখন আপনি যখন লিখবেন তখন বলবেন হচ্ছে প্রাণী জগৎ। এ পাশে আছে হচ্ছে মনে করেন কৃতি, তারপরে দিচ্ছেন হচ্ছে ত, এ পাশে হয়ে যাবে রস্বই ইকার দিয়ে কৃতিত্ব। নিয়মটা হলো এই, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দ, এগুলো প্রতিযোগী, মন্ত্রী, প্রাণী, কৃতি সবগুলো ইন প্রত্যয়ন্ত আর কি। তো সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দ এগুলো না বলে আপনি বলবেন কোন শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে, ওই শব্দের পরে যদি প্রত্যয় যুক্ত হয় বা সমাস দিয়ে যদি শব্দটাকে বাড়ানো হয়, যেমন মন্ত্রী বিষয়ক সভা, মন্ত্রিসভা সমাস, প্রতিযোগের পরে তা প্রত্যয়, আবার প্রাণীদের জগৎ, প্রাণী জগৎ, এটা সমাস। অর্থাৎ আপনি যদি ওই শব্দগুলোকে সমাস দিয়ে লম্বা করেন বা আপনি যদি প্রত্যয় দিয়ে লম্বা করেন, সেক্ষেত্রে আগের যে দীর্ঘ ইকারটা থাকে ওটা হ্রস্ব ইকারে রূপান্তর হয়ে যায়, এই হচ্ছে কথা। ওকে। তবে মনে রাখেন তিনটা ক্ষেত্র একটু ব্যতিক্রম। তবে নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব নষ্ট করবেন না। নষ্ট করবেন না। কেমনে? এই হলো নারী, তারপরে আপনি ত যুক্ত করছেন, যা আছে তাই থাকবে, পরিবর্তন হবে না। এরপরে ধরেন সতী, তারপরে ত যুক্ত করছেন, যা আছে তাই থাকবে, আপনি পরিবর্তন করবেন না। এরপরে ধরেন কুমারী, তারপরে আপনি ত যুক্ত করছেন, যা আছে তাই থাকবে, আপনি কি করবেন না? পরিবর্তন করবেন না। কেন পরিবর্তন করবেন না? তার একটাই কারণ, এই যে নারী, সতী, কুমারী এগুলোতে পরিবর্তন হয় না, ওই যে নিয়ম অনুযায়ী তো দীর্ঘ ইকার আর হ্রস্ব ইকার হয়ে যাওয়ার কথা ছিল, হইল না। কেন হইল না? কারণ সর্বদাই সংস্কৃত নারীবাচক শব্দে দীর্ঘস্বর হয়, বুঝছেন? এই যে তৎসম নারীবাচক শব্দে, নারীবাচক শব্দে সর্বদা দীর্ঘ স্বর হয়, এ হচ্ছে কথা, শেষ। তাহলে আমরা এখান থেকে এগুলো শিখে নিলাম। এবার আসেন, এই যে এই কঠিন রুলটার ব্যাখ্যা করলাম, এরপরে বিসর্গ। বিসর্গ আমরা জানি শব্দের শেষে হয় না মাঝে হয়। এই যে শব্দের শেষে হবে না মাঝে হবে, এই যে পুনঃ পুনঃ। হ্যাঁ, শেষে হইতে পারে যদি সেটা আবেগ শব্দ হয়। হ্যাঁ, আবেগ যদি হয় তখন শেষে বিসর্গ হতে পারে, হতে পারে। যেমন আপনি এই আহ, এটাকে লিখতে পারেন এরকম করে আহ। এই যে বাহ, এটাকে আপনি এরকম করে লিখতে পারেন বাহ। যদি বলেন যা দুষ্টু, এটাকে আপনি বলতে পারেন যা দুষ্টু, যা। এই যে আহ, এটার উচ্চারণটা বিসর্গ দিয়ে আহ এমনই হবে, সেম। আবেগ শব্দের ক্ষেত্রে শেষে বিসর্গ দিতে পারবেন। তবে এখন অনেকে মনে করবেন এই আ দিয়ে তো আদম আলাহিস সালামের নামে আলাহিস সালাম, এটা সংক্ষিপ্ত করে ফেলছে কিনা, না। কোনো কিছুকে সংক্ষিপ্ত করার জন্য বিসর্গ ব্যবহার হয় না, সংক্ষিপ্ত করার জন্য ডট ব্যবহার হয়। অর্থাৎ আদম আলাহিস সালাম যদি আপনি বুঝাইতে চান ডট দিবেন, মুহাম্মদ কথা সংক্ষিপ্ত করে ডট দিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত করতে ডট দিবেন, বিসর্গ না। আমাদের প্রায় সবার নামে মোহাম্মদ বিসর্গ দেওয়া আছে, এটা ভুল, মডার্ন নিয়মে ভুল। এখানে আরেকটা কথা, বড় বড় ফকিহ বা উলামায়ে কেরাম যারা আছেন তারা বলেছেন দরুদ শরীফ সংক্ষিপ্ত করা কৃপণতা, অর্থাৎ আলাইহিস সালাম শর্ট না করে আপনি পুরোটা লিখবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে শর্ট না করে আপনি পুরোটা লিখবেন, ডট মারবেন না। এটা ডট করাটা কৃপণতা বলছেন তারা, করা উত্তম নয়। এরপরে অতৎসম শব্দের বানানের নিয়ম, এগুলো একদম পানি পানি নিয়ম, এগুলো মানে ফু দিলেই হয়ে যাওয়ার কথা। অতৎসম শব্দে কি হয়? দীর্ঘস্বর হয়, হয় না হ্রস্বস্বর হয়, মনে আছে? হ্যাঁ, ওই যে বলছিলাম অতৎসম অর্থাৎ যদি তদ্ভব হয়, দেশি হয়, বিদেশি হয়, যত কিছু হয় মিশ্র হয়, সব রস্যই হবে অথবা রস্য উ হবে, এটাই বলছে এখানে। পদার্থিত নির্দেশক যদি হয়, ছেলেটি, বইটি, মেয়েটি, সবগুলোটি রস্যইকার হবে। কি এবং কির একটা ব্যাখ্যার দরকার আছে, এটা আপনাকে একটু 1 মিনিট আমাকে সময় দেন, আমি ব্যাখ্যা করে ঠিক করে দিচ্ছি। ব্যাকরণিক ভাবে এই দুইটার নাম আলাদা। কি এবং কি ব্যাকরণিক ভাবে যদি পরিচয় আইডেন্টিফাই করতে চান, দুইটার পরিচয় ভিন্ন। যেমন হচ্ছে আপনি যদি বলেন এই কি যেটা, এটা হচ্ছে প্রশ্নসূচক অব্যয়, আর এই কি যেটা এটা প্রশ্নসূচক সর্বনাম। এটা এমনকি বিশেষণ হইতে পারে, এমনকি এটা আবেগ পর্যন্ত হইতে পারে, এমনকি এটা ক্রিয়া বিশেষণ হতে পারে।
প্রথমত এই পার্থক্য পাইলাম। দ্বিতীয়ত, ব্যবহারের ক্ষেত্র বিশেষে আবার পার্থক্য হবে। কিভাবে হবে আসেন সেটা নিয়ে একটু আলাপ করি। মনে রাখবেন, এই কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হ্যাঁ হইতে পারে অথবা না হইতে পারে, এর বেশি কিছু না। আর এই কি দিয়ে প্রশ্ন করলে উত্তর বিস্তারিত হবে, আপনি হ্যাঁ অথবা না দিয়ে এটাকে ম্যানেজ করতে পারবেন না। কেমন? দেখেন, তুমি আহ খাবে কি? তুমি খাবে কি? এখন উত্তর হলো হ্যাঁ। পরের প্রশ্ন আবার বললাম কি খাবে? এখন কি উত্তর আর হ্যাঁ বা না বলা যাবে? এবার সে বলছে আমি কাচ্চি খাবো। দেখছেন? তাহলে তুমি খাবে কি? হ্যাঁ। কি খাবে? কাচ্চি। তুমি কোনো কিছু চাও কি? হ্যাঁ। কি চাও? বই চাই। তুমি রত্নাকে ভালোবাসো কি? হ্যাঁ। কি ভালোবাসো? মাখো মাখো ভালোবাসি। বুঝতে পারছেন কথা? ইত্যাদি। ওকে। সো এই হলো ব্যাকরণিক ব্যাখ্যা, এটা একটু মাথায় রেখে দিবেন, আশা করি সহজে বুঝতে পারবেন। এরপরে ক্ষিয় এবং খ, এটা তৎসম শব্দে হয়, এটা বাংলা বা অতৎসম শব্দে হয়। শেষ। এই যে অতৎসম শব্দ খিদে, খুদ ইত্যাদি, আর তৎসম হলে তখন সেখানে আপনি ক্ষিয় দিবেন, যেমন ক্ষত। ঠিক আছে? এরপরে আসেন জ এবং জ, এটা নিয়ে একটু ধর্মসংগত বিষয় আছে। উচ্চারণের ক্ষেত্রে আমরা সবসময় যদি এটাও লিখি, উচ্চারণ করার সময় আমরা সাধারণত এটা দিয়ে করি, অল্প দু একটা ক্ষেত্র বাদে। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে আপনি এটা দিয়ে করবেন না। যেমন নামাজ, এই যে যেমন বলা আছে নামাজ, মুয়াজিন, জোহর, কারণ জোহর বললে ভুল, রমজান বললে ভুল, হজরত বললে ভুল, মুয়াজ্জিন বললে ভুল। এটার উচ্চারণ হজরত, রমাদান, এটা তো আরবিতে দাল দিয়ে লেখা, রমাদান, দোহর, মুয়াজ্জিন, নামাজ, এরকম কাজা, উজু, আজান, এরকম। সেগুলোতে যদি আপনি বর্গীয় জ দিয়ে বলেন মুয়াজ্জিন, কাজা, উজু, নামাজ, ভুল হবে। বাদ বাকি জায়গায় মোটামুটি সেম জিনিসই আছে। সো বিদেশি ভাষার ক্ষেত্রে রীতি পদ্ধতি যা থাকে আপনি তাই করবেন। ওই ভাষার ধ্বনি পদ্ধতি, বাংলা ভাষার ধ্বনি পদ্ধতি অনুযায়ী আপনি এটাকে ব্যবহার করবেন, তবে আরবের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। মূর্ধন্য দন্তন্য আমি জানি, মূর্ধন্য কেবল সংস্কৃত হয়, আর দন্তন্য সংস্কৃত এবং সংস্কৃতের বাইরে সব জায়গায় হয়। এরপরে স স স্বর ক্ষেত্রে যদি বলি, এটা কেবল তৎসম শব্দের ক্ষেত্রে হয়, আর এটা সব জায়গায় হয়। তবে প্রতিবর্ণীকরণ যখন আপনি করবেন, যদি এমন হয় স স এরকম যদি হয়, যেমন এস এইচ, এস আই ওয়ান, ডাবল এস আই ওয়ান, টি আই ওয়ান, তখন এখানে তালব্য দিয়ে করবেন। যেমন মিশন, ভিশন। কিন্তু যদি শুধু এমন হয় বি ইউএস, তখন হবে বাস, দন্ত স হবে। কিন্তু আপনি লিখছেন বি আই এস আই ওয়ান, ভিশন, তখন কিন্তু এটা তালব্য দিয়ে হবে, এটাই বলছি। স, পুরাপুরি স হলে তালব্য স, স হলে দন্ত স। আর মূর্ধন্য ষ দিয়ে তো আপনি ইংরেজির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। সো এটা করবেন না আপনি, এটা তো এক জায়গায় ব্যবহার হয়। এরপরে বিদেশি শব্দে যুক্ত বর্ণের বিশ্লেষণ, শব্দের শুরুতে যুক্ত বর্ণের বিশ্লেষণ সম্ভব না, মাঝখানে করা যায়। স্টেশন আপনি ব্যাখ্যা করতে পারবেন না, মাঝখানে করতে পারবেন, যেমন শেক্সপিয়র মাঝখানে করছেন, ইসরাফিল মাঝখানে করছেন। ইসরাফিল তো আপনি এরকম করে লিখতে পারেন, তাই না? কিন্তু ব্যাখ্যা আপনি ভাঙ্গা করে দিচ্ছেন। শেক্সপিয়র কিন্তু এখানে স দিয়ে করে, বাট শুরুতে করা যায় না, মাঝখানে করা যায়। ঊর্ধ্বকমা বা অ্যাপোস্ট্রফি যথাসম্ভব বর্জন করতে হবে। অর্থাৎ ওই যে ইংরেজিতে আই উইল, এটাকে আমরা সংক্ষিপ্ত করি আই দিয়ে, এরকম দিই, তারপরে আই উইল লিখি না, এই যে এটা বাংলায় যথাসম্ভব বর্জন করবেন, এটা বলছে। এরপরে সমাসবদ্ধ শব্দ যথাসম্ভব একসাথে লিখবেন, আলাদা করবেন না। যেমন কেউ যদি সংবাদপত্র কথাটা আলাদা লিখে, হ্যাঁ, সংবাদ, তারপরে হচ্ছে পত্র, এরকম দূরে লিখে ভুল হবে, এটাকে একসাথে লিখতে হবে। কারণ এটা সমাসবদ্ধ শব্দ, সংবাদ বহনকারী পত্র, সংবাদপত্র। ওকে। এরপরে বিশেষণ পদ পরবর্তী পদের সাথে যুক্ত হয় না, আলাদা করে হয়। যেমন ভালো দিন আলাদা হবে, লাল গোলাপ আলাদা হবে, সুগন্ধ ফুল আলাদা হবে। এই না আর নির ক্ষেত্রে নাটা আলাদা হয়, নিটা সাথে হয়। এই যে করি না, যাই না, খাই না দূরে হবে, কিন্তু করিনি, দেখিনি, খাইনি একসাথে হবে। না দূরে হয়, নি একসাথে হয়। ওকে। তবে কখনো কখনো না সামনে আসতে পারে, যেমন না গোনা পাখি, না বলা কথা, ইত্যাদি। এরপরে এটা, এই যে ওটা মানে এই ই আর হচ্ছে ও, এই দুইটা হচ্ছে বলক। আপনি যদি অর্থের জোর বুঝাইতে চান, এটাকে একসাথে দিবেন। যেমন তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। সে বলল তোমাকেও ভালোবাসি, একসাথে দিবেন। এখনো আমি তোমাকে ভালোবাসি, একসাথে দিবেন। হ্যাঁ, জোর বোঝাতে চান না, তখন বলবেন এখনো আমি অপেক্ষা করছি। যখন জোর বোঝাতে চাইবেন না, তখন আপনি এইভাবে দিবেন। আর যখন বলক আকারে দিবেন, তখন এইভাবে দিবেন, এটাই বলছে। এরপরে শব্দের শুদ্ধিকরণ তা এবং তো, এটা অলরেডি বলে ফেলাইছি আপনাদেরকে প্রয়োগ অপপ্রয়োগে।
আলী অঞ্জলি সবসময় রস্বইকার হবে। তবে যদি এটা প্রপার নাউন হয়, যেমন সোনালী যদি আপনি লেখেন সোনালী, এভাবে যদি লেখেন প্রপার নাউন হিসেবে সোনালী ব্যাংক, তখন ঠিক আছে। আদারওয়াইজ আপনি সোনালী রং, সোনালী আকাশ, তখন রস্বইকার দিয়ে লিখতে হবে। বাট প্রপার নাউনের ক্ষেত্রে কোনো কিছু মিন করে না, আপনি যে কোনো ভাবে লিখতে পারবেন। এরপরে আয়ত্ত বানানে নিচে তত বফলা হবে না আর কি, করায়ত্ত, এটা ভুল, এটা ঠিক। এরপরে আসেন, এটা তো একটু আগে দেখাইছিলাম আমাদের, যে প্রতিযোগী, প্রতিযোগিতা। তবে শুধু আপনার এটা বাদ যাবে হচ্ছে নারীত্ব, সতীত্ব আর কুমারিত্ব, এই তিন জায়গায় এটা বহাল থাকবে। এরপরে অদ্ভুতের ভূত ছাড়া সব ভূত বাংলা দীর্ঘকার হবে, শুধু অদ্ভুতের হ্রস্বকার আর বাকি সব ভূতের দীর্ঘকার। এরপরে পরা পূর্ব, এগুলো তো সংস্কৃত জিনিস। এরপরে আপনি অন্য যুক্ত করলে সেটা মূর্ধন্য হবে, প্রাণ্য, পূর্বাহ্ন ইত্যাদি। বাহিয়ারজীবী সবসময় দীর্ঘইকার হয়। সন্ধি সাধিত বানানগুলো শিখে রাখবেন। কটূক্তি, এটা কেন দীর্ঘকার হয়েছে, কারণ এটা হলো, এ হলো কটু, প্রথমে রস্যকার, তারপরে উক্তি, আবার রস্যকার। এখন দুইটা রস্য হলে একসাথে কি হয়, দীর্ঘ হয়ে যায়। বুঝছেন? যেমন মরুদ্যান, এ হলো মরু, রস্যকার, তারপরে দেন উদ্যান, আবার রস্যকার। এখন আপনি যখন একসাথে করবেন মরুদ্যান, তখন দুটো রস্যকার মিলে কি হয়ে যাবে, দীর্ঘকার হয়ে যাবে, এই যে দীর্ঘকার হয়ে গেছে। বাস, একটু খেয়াল করতে হবে। এবং দু আর দু, এই দীর্ঘ উ দিলে দূরত্ব বোঝায়, আর বাকি শব্দ রস্যকার। এই দীর্ঘ উ যেটা, এটা কেবল ডিস্টেন্স মিন করে, আর বাকি সমস্ত জায়গায় রস্যকার দিবেন। ব্যতিক্রম আছে কিছু। এরপরে আলিয়া বলে শব্দে দীর্ঘইকার হবে না, সবসময় রস্যইকার হবে, একটু আগেই বলছি এটা। আলী তো আলী এজুজাল, আর আবলি তো বহুবচনের ক্ষেত্রে হয়। এরপরে হচ্ছে ভাষা ও জাতির নামে রস্যইকার হয়, সত্য বানানটা খেয়াল রাখবেন। স্থ এবং স্তর ক্ষেত্রে মনে রাখবেন। এটা সাধারণত বাদ দিলে, সাধারণত বলছি, সব ক্ষেত্রে না, 90% ক্ষেত্রে এটা যদি যুক্ত থাকে, বাদ দিলে অর্থ থাকে না। আর এই যে এটা আছে, এটা তো এটা বাদ দিলেও অর্থ থাকে। আসেন দেখাই। যেমন হলো, এখানে আমি বললাম গৃহস্থ, বাদ দেন গৃহ পাবেন। তারপরে ধরেন বললাম মুখস্থ, বাদ দেন মুখ পাবেন। তারপরে ধরুন বললাম হচ্ছে আত্মস্থ বা কণ্ঠস্থ, যাই বলি না কেন, হ্যাঁ, বাদ দেন কণ্ঠ পাবেন। বাট এখানে দেখেন আমি বললাম আশ্বস্ত, আশ্বস্ত, শেষ। এটা বাদ দিলে অর্থ থাকে না, অর্থ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আচ্ছা, অভ্যস্ত, হ্যাঁ অভ্যস্ত, বাদ দেন অর্থ থাকে না। তবে বিশ্বস্ত, এখানে কিন্তু অর্থ থাকে, বিশ্ব থাকে। সেটা নর্মালি 90% ক্ষেত্রে অর্থ থাকবে না, 10% ক্ষেত্রে অর্থ থাকতে পারে। এরপরে গামী মুখী সবসময় দীর্ঘইকার হয়, বাহ্যজীবীর মতো গামী মুখী দীর্ঘইকার হবে। এখন আসেন আমরা একটু বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করি। বিগত বছরে এখানে কেমন প্রশ্ন ছিল আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের এই জায়গার আইডিয়াটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে, আমরা বুঝতে পারবো আগে যে বানান থেকে প্রশ্ন আসছে কেমন আসছে। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত, মানে প্রথমবার আসছিল কবে আর কি, পরে এগুলো মডিফাই করা হয়েছে অনেকবার, 92 সালে। কোন বানানটি শুদ্ধ এখান থেকে মূলা, কোন শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি, শুদ্ধ বানানের গুচ্ছ হচ্ছে শিরশ্ছেদ, ঠিক আছে, দরিদ্রতা ঠিক আছে, সমীচীন ঠিক আছে, এটাই ঠিক। সুনামির তাণ্ডবের সকল অনেকে সর্বশান্ত হয়েছে, সুনামি বানানের রস্যইকার হবে, তাণ্ডব বানানে মূর্ধন্য হবে, সর্বশান্ত বানান ভুল হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে যদি ভুল খুঁজি, তাহলে ভুল পাবো হচ্ছে কয়টা, ভুল পাবো হচ্ছে তিনটা। এরপরে হচ্ছে শুদ্ধ বানান নির্ণয় করুন। মুমূর্ষু, এটা হলো রস্যকার, দীর্ঘকার, আবার রস্যকার। এটা রস্যকার, দীর্ঘকার, রস্যকার, তাহলে কেমনে হবে, এই যে এটা রস্যকার, দীর্ঘকার, রস্যকার, মুমূর্ষু। ভুল বানান কোনটি, এখান থেকে যদি অদ্ভুত, ঠিক আছে, মুহূর্ত বানান যেটা আছে, মুহূর্ত, এটাও ঠিক আছে। অন্তঃসার যেটা, এটাও ঠিক আছে, ভুবন মানে রস্যকার হবে। এরপরে মুহূর্ত কিন্তু দীর্ঘকার, কিন্তু মুহুর্মুহু যেটা, ওটা রস্যকার। দেখেন মুহুর মুহু সব রস্যকার। এরপরে কোনটি শুদ্ধ নয়, যন্ত্রণা, ক্ষুদ্র, সহযোগিতা, স্বতঃস্ফূর্ত, মানে আপনাকে ভুলটা খুঁজে বের করতে বলছে, শুদ্ধ না কোনটা খুঁজতে বলছে। তো যন্ত্রণা, এটা শুদ্ধ কিনা খেয়াল করে দেখেন। তারপরে হচ্ছে শুদ্র শুদ্ধ কিনা, সহযোগিতা শুদ্ধ কিনা, একটু খেয়াল করেন তো। স্বতঃস্ফূর্ত ঠিক আছে, সহযোগিতা রস্বই করেছে ঠিক আছে, শুদ্র এটাও ঠিক আছে,
যন্ত্রণা মূর্ধন্য হইতো, এটা ভুল। কোন বানানটি শুদ্ধ? মনোকষ্ট ভুল। মনোকষ্ট এটা ঠিক, এখানে বিসর্গ বহাল থাকবে। শুদ্ধ পুরস্কার না, দন্ত স হবে। আবিষ্কার মূর্ধন্য স হবে। সময়োপযোগী ঠিক আছে। সত্য বানান যেটা, ও এক মিনিট, সময়োপযোগী শুদ্ধ বলছে, সত্য বানান ঠিক আছে, সময়োপযোগী ঠিক নাই। হ্যাঁ, সময়োপযোগী ঠিক নাই। কেন ঠিক নাই? বড় ধরনের ভুল হয়েছে এখানে, দেখেন। এ হলো সময়, এই জায়গায় ওকার হবে, তারপরে যোগী, ওকারটা পরে দিয়ে রাখছে, সত্য, এটা হলো শুদ্ধ বানান। আর আবিষ্কার পুরস্কারের কাহিনীটা কি? অ থাকলে তারপরে দন্ত স আসে, যেমন পুরো অ দন্ত স হবে, চির অ দন্ত স হবে। আর যদি ই থাকে অথবা যদি উ থাকে, তখন তারপরে মূর্ধন্য স আসে, যেমন আবিষ্কার মূর্ধন্য স, চতুষ্পদ মূর্ধন্য স। এরপরে নিচের কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল, প্রজ্জ্বল শুদ্ধ বানান যাচ্ছে তো, এটা ঠিক, বাকিগুলো সবগুলো ভুল। এরপরে কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভুজ, এটাই ঠিক। স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত প্রথমে বফলা থাকবে, পরে আর থাকবে না। কোনটি শুদ্ধ বানান? স্বায়ত্ত শাসন, প্রথমে বফলা থাকবে, পরে আর থাকবে না। এখানে কোনো বানান ঠিক নাই। তাহলে স্বায়ত্ত, স্বায়ত্তের যে শাসন স, তারপরে এই হচ্ছে আয়ত্ত, আর কিছু নাই, তারপরে শাসন, এটা হচ্ছে ঠিক। এরপরে নিচের কোন বানান হচ্ছে সবগুলো বানানই অশুদ্ধ? নিক্কণ, সূচ্যগ্র, অনূর্ধ্ব, এটাই নিক্কণ, এখানে বফলা হবে। এরপরে সূচ্যগ্র, এখানে একটা দফলা আছে, অনূর্ধ্ব তো দেখাই যাচ্ছে দীর্ঘকার হবে, এখানে ভুল দিয়ে রাখছে। তাইলে এখানে আমরা এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে উম, সঠিক বানান কোনটি? কুসংস্কার, 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 কুসংস্কার। আপনাকে ঠিক বানান খুঁজতে বলছে। কু যেটা, কু, এটা হলো রস্যুকার দিয়ে, বাট এখানে আপনি খুঁজে পাচ্ছি না কোনো কিছু। তাহলে প্রথমত কু, তারপরে হলো গিয়ে সংস্কার, এটা হলো ঠিক বানান। অপশনে ঠিক বানান নাই। আমার কু কথাটা একটু বিশ্রী দেখাচ্ছে, ঠিক করে লিখে দিই। এ হচ্ছে কু, তারপরে হলো সংস্কার, কুসংস্কার এটা। এখানে কুসংস্কার মূর্ধন্য ষ দিয়ে রাখছে, ভুল। এটা আরো ভুল। এটা সংকার ভুল, এটা হল দীর্ঘকারের ভুল। এরপরে সংস্কার, কুসংস্কার। ওকে। কোন বানানটা শুধু? প্রতিযোগিতা, এটাই তো ঠিক, আর কই যাব? প্রতিযোগিতা, এটাই ঠিক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, এখানে দুটোই ভুল। পুরস্কারে হবে দন্ত স, অপরিষ্কারে হবে মূর্ধন্য ষ, তাহলে দুটোই অশুদ্ধ। নিচের কোন বানানটি শুদ্ধ? মনীষী, 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 মনীষী শুদ্ধ বানান। মনীষী, এটা শুদ্ধ। কোনটি শুদ্ধ বানান? শ্বশুর, 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 শ্বশুর রে, শ্বশুর যদি শুদ্ধ কেউ না জানে, তার তো বিয়ে হবে না। কোন বানানটি শুদ্ধ নয়? দরিদ্রতা, উপযোগিতা, শ্রদ্ধাঞ্জলি, ঊর্ধ্ব। সব ঠিক আছে, ঊর্ধ্ব বানান ঠিক নেই। বুঝতে পারছেন, ঊর্ধ্ব বানানটা এখানে ভুল হয়েছে। কারণ এখানে যে জফলা ঠিক আছে, দশ সাথে ধ হবে না, দশ সাথে ব হবে, ঊর্ধ্ব। এই যে এটা, এটা হবে। এরপরে কোন মানে সঠিক? নিশিথিনী, রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার দীর্ঘইকার, তার মানে মাঝখানেরটা। এটাও সেম, রস্বই দীর্ঘই রস্বই, রস্বই দীর্ঘই রস্বই, তাহলে পিপিলিকা রস্বই দীর্ঘই রস্বই, এটা ঠিক আছে। পিপিলিকা রস্বই দীর্ঘই রস্বই, এটা ঠিক আছে। কলি শুধু বানান আকাঙ্ক্ষা, এটা ঠিক আছে, বহুবার আসা প্রশ্ন। কলি শুধু বানান দ্বন্দ্ব, 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 এটা ঠিক আছে, দ্বন্দ্ব, দুই জায়গাতেই বফলা হবে, কিন্তু ধ হবে না। আচ্ছা, শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন। ভবিষ্যৎ, ভৌগোলিক ভুল, কারণ এখানে ভৌগোলিক হবে, গলিক। এরপরে যশোলাভ, সদ্যজাত সম্বর্ধনা, ভুল। সাহিত্য শোষণ ঠিক। আভ্যন্তর জন্মবার্ষিক, এটা ঠিক আছে। এরপরে কোনটি শুদ্ধ বানান? শুচিস্মিতা, শুচিস্মিতা শব্দের অর্থ হচ্ছে যার হাসি পবিত্র, তাহলে শুচিস্মিতা, এটা ঠিক। কোনটি শুদ্ধ বানান? শুশ্রূষা, নিচের দিকে নামবে, এটা এটা ঠিক। এরপরে সমীচীন, সব দীর্ঘইকার, এটা ঠিক। কোন বানানটি শুদ্ধ? মুহুর্মুহু, সব রস্যকার হবে, মনে আছে? কথার কথা বলছিলাম একটু আগে, মুহুর্মুহু সব রস্যকার হবে, এই যেটা। এরপরে আমি হয়তো সেখানে হঠাৎ নিচে দিছিলাম, এখানে ভেঙ্গে দিছি, এটা রস্যকার ধরে। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা, এটা ঠিক, বিভীষিকা। এরপরে বাংলা বানানরীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানের শুদ্ধ? জাতি, জাতি, দাদি, দাদি, নারী, নারী, হাতি, হাতি। একই শব্দের বলছে, খবরদার ভুল করা যাবে না। একই শব্দের বলছে, এই নারী মানে পারি না, এই নারী মানে মহিলা। আর এখানে এটা ঠিক, এটা ভুল। এখানে দাদি রস্বীকার দিয়ে ঠিক, আর হাতি, হাতি, এটা ঠিক আছে। এরপরে কোন বানানটি শুদ্ধ? পাষাণ, এখানে কেন বললাম?
এই হাতি মানে হাত আছে এমন, আবার হাতি মানে হচ্ছে পশু। তো হাত জকিন হাতি, এই জায়গাতে এটা ঠিক আছে। কোনবার শুদ্ধ? পাষাণ, এটাই তো ঠিক। শুদ্ধ বানান খুঁজতে বলছে, পাষাণ ঠিক। কোনটি শুদ্ধ? সৌজন্যতা ভুল, সৌজন্যতা ভুল, সৌজন্য এটা ঠিক। কারণ সৌজন্যের পরে তা হয় না। তো এই ছিল আলোচনা, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আশা করি আপনাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।